যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের দেশের পক্ষে দাঁড়াবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাবেদারি করবেন না। এ কারণেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং খলিল তারা জেনারেল ওয়াকারের ওই যুক্তরাষ্ট্র সফরটি তারা হতে দেয়নি, বাতিল করে দেয়। তো এখন এ থেকে আপনারাই বুঝে নেন যে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের পক্ষের লোক না দেশের বিপক্ষের লোক, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেয় জেনারেল ওয়াকারের, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে দাঁড়াচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জনগণকে একটু উপলব্ধি করতে হবে। সবকিছু অষ্টডিম্ব, কিচ্ছু হচ্ছে না, উনারা ষড়যন্ত্র করছেন কিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে। এইটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আর কি হচ্ছে আরেকটা জিনিস সাকিব, মানে আমি বলছি ওয়াকারোফোবিয়া। কিছু মানুষ নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে লেগেছে, যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চায় বা দেখতে চায়। তাদের একটা গ্রুপ ইনফ্লুয়েন্সার, তারা সরকারের পক্ষে কাজ করছে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা যে বিতর্কিত করার চেষ্টা করছে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন নাজমুস সাকিব, যিনি নাগরিক টিভির আলোচক। তিনি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার, যে এদেরকে ডক্টর ইউনূস টাকা দিয়ে হোক যেভাবেই হোক তার পক্ষে কথা বলেছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছে। এখন কথা হচ্ছে, তিনি যে সেনা প্রধানের পক্ষে কথা বলছেন, তিনি আসলে কেন কথা বলছেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তাদের সম্পূর্ণ আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো যে তারা যেটা মনে করেন সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের একটা চক্রান্ত চলছে। এই এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? আসলে কেন ইউনূস সরকার সবাইকে, বিশেষ করে বিএনপির মতো একটি বড় দলকে প্রতিপক্ষ মনে করছে? অসংখ্য ধন্যবাদ হিরো ভাই, এবং আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে, যে কেন আমাদের এই জুলাই আন্দোলনের অন্যতম প্রধান যে দুটো স্টেক হোল্ডার অর্থাৎ সেনাবাহিনী এবং বিএনপি, তাদেরকে এই সরকার তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেললো। কারণ আপনি জানেন যে নাহিদ এবং সার্জিস তারা যখন হারুনের সেই ভাতের হোটেলে ডিবি কার্যালয়ে গিয়ে যখন তারা চাপে পড়ে একসময় আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিল, তখন মাঠে থেকে আন্দোলন কিন্তু সক্রিয় করতে ভূমিকা রেখেছিল এই রাজনৈতিক দলগুলো। বিএনপির মতো রাজনৈতিক দলই কিন্তু তখন আন্দোলনটাকে বেগবান করতে মাঠে থেকে ভূমিকা রেখেছিল। আর তার পাশাপাশি সহায়ক শক্তি হিসেবে ছিল সেনাবাহিনী। আমার কাছে, আপনার কাছে এরকম অসংখ্য ফুটেজ আছে যে 4 আগস্ট থেকে সেনাবাহিনী কিন্তু গুলি করেনি জনতার উপরে, এরকম অসংখ্য ফুটেজ আছে। এবং 4 তারিখ থেকে কিন্তু রাজপথে জনতা বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো কখন জনগণ এই ধরনের কথা বলতে পারে? যখন দেখে যে সেনাবাহিনী তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন হ্যাঁ, আপনি এর পাল্টা ন্যারেটিভও দাঁড় করাতে পারেন যে অতি উৎসাহী কিছু সেনা কর্মকর্তা তারা যে গুলি চালায়নি তা কিন্তু না, কেউ কেউ গুলিও চালিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। কিন্তু 5ই আগস্টে আপনি দেখবেন যে এই গুলিটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়, কারণ তখন সেনাবাহিনী থেকে একদম পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আর কোনো ছাত্রজনতার উপরে গুলি করব না। আর সেনাবাহিনী আমাদের পক্ষে চলে এসেছিল বলেই কিন্তু এই আন্দোলনটা শেষ পর্যন্ত সফলতার পরিণতি দেখেছিল। এখন আপনি যদি বলেন যে এই আন্দোলনে যদি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা যদি সম্পৃক্ত না হতো, সেনাবাহিনীর মতো একটা এরকম সুশৃঙ্খল ফোর্স তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ছাত্রদের এই গণ অভ্যুত্থান কিন্তু সফল হতো না, বা হতে গেলেও আপনি কিন্তু দেখতেন যে তখন আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হতো। এখন এই বাস্তবতাটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন দেখা যাচ্ছে এই সেনাবাহিনী এবং বিএনপি ডক্টর ইউনূসের সরকারের কাছে বিরাট ভাজন হয়ে গেছে, কারণ তাদের একটাই দোষ যে তারা এখন নির্বাচন চাচ্ছে। আপনি যদি নির্বাচন না চাইতেন, সেনাপ্রধান যদি বলতো না যে আমার বাহিনীকে আমি ব্যারাকে ফিরিয়ে নিতে চাই, আমি দ্রুত নির্বাচন চাই, এই কথাগুলো যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বলতেন, তাহলে কিন্তু আজকে এই ডক্টর ইউনূসের সাথে তার কিন্তু এই সমস্যা যে তৈরি হয়েছে, বা ডক্টর ইউনূসের এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সাথে তাদের যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটার মূল কারণই কিন্তু যে সেনাপ্রধান কেন নির্বাচন চাচ্ছেন। এবং সেনাপ্রধানের কথার সাথে কিন্তু একমত হয়েছে বিএনপি। বিএনপিও কিন্তু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো দেখা যাচ্ছে যে সেনা প্রধানের চাওয়া, বিএনপির চাওয়া, এটা এক সুতায় গেঁথে গিয়েছে। তো এখন কোন উপায় অন্তর না দেখে এই সরকার এবং এই সরকারেরই আস্থাভাজন কিছু ইউটিউবার বিদেশ থেকে তারা সম্মিলিতভাবে এখন একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে যে ভারত তারাও চায় দ্রুত নির্বাচন হোক, সেনাপ্রধান তিনিও চান দ্রুত নির্বাচন হোক, বিএনপি তারাও চায় দ্রুত নির্বাচন হোক, অতএব এরা সবাই রয়ের এজেন্ট, এরা সবাই ভারতের তাবেদার, অতএব দ্রুত নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, ডক্টর ইউনূসকে আরো 5 বছর রাখতে হবে। এই ন্যারেটিভ কিন্তু বাজারে ছাড়ার চেষ্টা করা হচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখুন টিটো ভাই, যে আমাদের মানে মানে কুতর্ক, কত ভাবে যে কুতর্ক বাজারে ছাড়া যায়, তার মাঝে অন্যতম একটা কুতর্ক হচ্ছে এটা যে আপনি ওই ভারত কেন নির্বাচন আগে আগে চায়, হাসিনা কেন আগে আগে চায়, বিএনপি কেন আগে আগে চায়, ওয়াকারুজ্জামান কেন আগে আগে চায়, অর্থাৎ এরা সকলে এক সুতোয় গাঁথা, তাই আমরা নির্বাচন আগে চাই না।
এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। এখন আমার ডক্টর ইউনূসের কাছে বিনীতভাবে আমি বলতে চাই যে আপনি যদি এতই নির্বাচনকে ভয় পান, আপনি যদি ক্ষমতায়ও থাকতে চাচ্ছেন, নির্বাচনকেও ভয় পাচ্ছেন, আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি জনগণের ভোটের মাধ্যমে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আপনি তো একটা কিংস পার্টি তৈরি করেছেন, আপনার এনসিপি রয়েছে। আপনার যদি এত রাজনৈতিক উচ্চাভিলাষ থাকে যে আপনি আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, আপনি জনগণের ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় এসে আপনি আরো 5 বছর কেন, আপনি আরো 10 বছর ক্ষমতায় থাকুন। আপনার তো রাজনৈতিক দল আছে, এনসিপি আছে, আপনি এনসিপির আহ্বায়ক হন, হয়ে আপনি আপনার দল দিয়ে নির্বাচন করে দেখুন না কয়টা মানুষ আপনাকে ভোট দেয়। এখন আপনার যেহেতু ওই ভোট করার মতো হ্যাডম নাই, আপনি যেহেতু জানেন যে নির্বাচিত হয়ে আপনি আসতে পারবেন না, এই কারণে আপনি কিন্তু এখন আপনার যারা ওই তাবেদার ইউটিউবার রয়েছে ফ্রান্সে এবং আমেরিকাতে, এদেরকে দিয়ে আপনি ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে আচ্ছা ওরা যেহেতু নির্বাচন দ্রুত চাচ্ছে, বিএনপি এবং ওয়াকার, অতএব এরা হচ্ছে রয়ের দালাল, এরা রয়ের এজেন্ট। এই ন্যারেটিভ আপনি বাজারে ছাড়ছেন। কিন্তু আমি জনগণকে বলতে চাই যে এইসব ওই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এই যে ডক্টর ইউনূস যাদেরকে তিনি কাছে টেনে নিয়েছেন, তার কিংস পার্টি এনসিপি বা এই যে এবি পার্টি বা এই যে ছোটন, খলিল, ফরাদ মজহার, এই যে গ্রুপটাকে তিনি কাছে টেনে নিয়েছেন, আমি মনে করি যে দিন শেষে কিন্তু এরা ডক্টর ইউনূসকে অসম্মানিত করেই কিন্তু ছাড়বে। ডক্টর ইউনূসের একটা অত্যন্ত সম্মান ছিল আমাদের পাবলিক স্ফিয়ারে, আমরা তাকে সম্মান করি বা করতাম, যে এই মানুষটি নোবেল লরিয়েট, আমাদের মানে একটা গর্ব তিনি। কিন্তু আজকে দেখেন এই গর্বের মানুষটি কিন্তু নিজেকে বিতর্কিত করে ফেলছেন শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য। ডক্টর ইউনূস নিজেও ভালো করে জানেন যে তিনি যদি ভোটের মাঠে দাঁড়ান তাকে কেউ ভোট দিবে না, তিনি যতই জনপ্রিয়তার আসনে থাকুন বা যতই তিনি সম্মানিত মানুষ হন না কেন। এটা ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের ওই যে অনেকগুলো 154 আসনে যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, ওই কলঙ্কিত নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা কিন্তু আপনি জানেন যে মুন্সিগঞ্জ 2 আসনের বিএনপির একজন প্রার্থী আব্দুল হাই, এই আব্দুল হাইকে কিন্তু তারা জিততে দেয়নি, তারা নিজেরা জিতে গিয়েছিল। তখন আব্দুল হাই তার আঞ্চলিক ভাষায় এসে তিনি কিন্তু বলেছিলেন যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এবং তিনি বলেছিলেন যে এই তোমরা কি বলো, আরো কিছু গালাগালি তিনি করেছেন যেটা তুমুল ভাইরাল হয়ে যায়, আমরা অনেক এটা নিয়ে হাসাহাসি করেছি। তারপরে যিনি যে বললো এই তোরা মোনাজাত ধরিস কেন ভাই ভাবে, তিনি যে অনেক মানে জেস্টার পোস্টার দেখিয়েছেন, আমরা খুব হাসাহাসি করেছিলাম এবং এই আব্দুল হাইকে নিয়ে আমরা উপহাস করেছিলাম। কিন্তু এর ভেতরের অন্তর্নিহিত কষ্ট আমরা কয়জন জানি যে কেন আব্দুল হাই এভাবে কথা বললেন? কারণ তিনি তার আসনে, এই বিএনপির আব্দুল হাই কখনো পরাজিত হননি, যতবার দাঁড়িয়েছেন জনগণের ভোটে তিনি জিতেছেন এবং তার এলাকার জনগণের কাছে তার পাহাড় সম জনপ্রিয়তা। এখন আপনি এই মুন্সিগঞ্জের এই আসনে আপনি যতই আব্দুল হাইকে নিয়ে ট্রল করেন, আপনি আব্দুল হাইয়ের পাশে একটা নাহিদকে, সার্জিসকে, হাসনাতকে, আপনি ডক্টর ইউনূসকে দাঁড় করান, ভোটে এরা তুমুল ভাবে পরাজিত হবে। জনগণ আব্দুল হাইয়ের নাম দেখলে বা ওই ধানের শীষের মার্কা দেখলেই কিন্তু ভোট দিবে, এটা হচ্ছে বাস্তবতা। এটা ডক্টর ইউনূস কি জানে না? হাসনাত আব্দুল্লাহ কি জানে না? তারা ভালো করেই জানে যে আপনি আব্দুল হাই একজন ব্যক্তি, তার কথাবার্তা নিয়ে আপনি তাকে ট্রল করতে পারেন, কিন্তু যখন ভোটাভুটি হবে, এই ভোটের মাঠে কিন্তু আপনি দেখবেন যে আব্দুল হাইয়ের মতো একজন নেতার কাছে কিন্তু ধোপেই টিকতে পারবে না অন্য কেউ, এতটাই তার জনপ্রিয়তা। এখন কেন এই জনপ্রিয়তা? কারণ হচ্ছে আমাদের দেশের জনগণ তারা কিন্তু তাদের জনপ্রতিনিধিদেরকে ভালোবাসে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের প্রতি জনগণের একটা আস্থা আছে, কারণ তাদেরকে 5 বছর পর পর জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়, একটা জবাবদিহিতা আছে। এখন হ্যাঁ, এই জবাবদিহিতার কালচারটা হাসিনা বাধাগ্রস্ত করেছিল 2014 সাল থেকে। আমরা 2014, 2018, 2024-এ আমরা 3টা টার্মে আমরা ভোট দিতে পারিনি, এই হাসিনা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। এখন আমরা দেশটাকে রাইট ট্র্যাকে ফিরে আনতে চাই, আমরা এতদিন ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। হাসিনা আমাদেরকে উন্নয়নের গাল গল্প বলতো যে আমরা উন্নয়ন চাই, গণতন্ত্র চাই না, আর এখন ডক্টর ইউনূস বলছে যে আমরা সংস্কার চাই, আমরা ভোটাভুটি চাই না। তো একই তো জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আপনি জনগণকে যদি মানে বোকা ভাবেন, বোকা ভেবে যদি আপনি মনে করেন যে আমি এভাবে ক্ষমতায় টিকে যাব ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু হবে না। আপনি কেন সেনাপ্রধানকে দূরে ঠেলে দিয়েছেন, আপনি কেন বিএনপিকে দূরে ঠেলে দিয়েছেন, আমরা কিন্তু সেটা বুঝি। কারণ আপনার এখন মাথার মধ্যে রাজনৈতিক উচ্চাভিলাষ চেপে বসেছে, আপনি চাচ্ছেন যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকতে এবং অন্যায়ভাবে টিকে থাকতে, কুতর্ক বাজারে এনে আপনি টিকে থাকতে চাচ্ছেন, কারণ আপনি জানেন যে নির্বাচন করে জিতে আসার মতো অ্যাবিলিটি আপনার নাই। এখন আপনি এর জন্য ষড়যন্ত্র করা শুরু করেছেন। এখন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছে বলতে চাই যে সর্বশেষ যেই ষড়যন্ত্রটি ডক্টর ইউনূসের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহাতে হয়েছে। এবং এই দোহাতে তারা যে ষড়যন্ত্রটা করেছে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে স্টেট ডিপার্টমেন্টের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং দোহার শেরাটন হোটেলে কিন্তু এই মিটিংটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
এবং রাখাইন রাজ্যে প্রস্তাবিত যে মানবিক করিডোর, এটা নিয়ে ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু এই দোহা। তো এখন এই যে খলিলুর রহমান, তার সাথে আলোচনার পরপরই কিন্তু এই স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি দল বৈঠক করেছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। এবং এই বৈঠকটি শফিকুর রহমানের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এই দোহার শেরাটন হোটেলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার শফিক তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাকে কেন একটা ষড়যন্ত্রের অংশীদার হতে হবে? তিনি যে বৃহস্পতিবারে চুপি সারে দোহাতে গেলেন, কাউকে জানালেন না, আবার শুক্রবারের মধ্যে তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি ঢাকায় চলে আসলেন। তো আমার কথা হচ্ছে, এই যে বৃহস্পতি শুক্রবার যে তার কোনো খোঁজ পাওয়া গেল না, তার কোনো হদিস পাওয়া গেল না, তিনি গিয়ে যে স্টেট ডিপার্টমেন্টের লোকজনের সাথে দেখা করে আসলেন, আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন এটা গোপন রাখলেন? যখনই এ ধরনের একটা সফরকে গোপন রাখা হয়, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে যে নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে বা এমন কিছু আলাপ আলোচনা হয়েছে যেটা তিনি চাননি যে বাজারে আসুক। তা আমি এই অনুষ্ঠানটি যারা দেখছেন জামায়াত ইসলামীর, বা যদি ডাক্তার শফিক দেখে থাকেন, আমি তাকে বলবো যে আপনি এই বিষয়ে একটা ব্যাখ্যা দেন যে কেন বৃহস্পতিবারে আপনাকে চুপি সারে দোহাতে যাওয়া লাগলো, কেন আপনি চুপি চুপি দোহাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অফিসিয়ালস যারা, তাদের সাথে আপনি কথাবার্তা বললেন। এখন আমার কাছে যে তথ্যটি এসেছে সেটা হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা ডাক্তার শফিকের কাছে তাদের যে প্ল্যান বি, এই পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। অর্থাৎ প্ল্যান বিটা হচ্ছে যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলে, তো তখন সেক্ষেত্রে কিভাবে এই এনসিপি এবং জামায়াত মিলে বিএনপি কে আটকাতে পারে, এবং করিডোর যে ইস্যুটা, এই করিডোরের ইস্যুটা তখন কিভাবে আদায় করা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ডাক্তার শফিকের সাথে আলাপ আলোচনা করেছেন। এবং আমি কিন্তু এই তথ্যগুলো দায়িত্ব নিয়েই বলছি, জেনেই বলছি। এখন আমি এখনো বিশ্বাস করতে চাই যে জামায়াতে ইসলামী দিন শেষে তারা জনগণের কাতারেই দাঁড়াবে, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্র বা খলিলের ষড়যন্ত্রের অংশীদার হবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কেন চাই না? কারণ এই জামায়াত ইসলাম তো আওয়ামী লীগের সময় আপনি জানেন যে এটা মজলুম একটি দল, তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তো আমি চাই না যে এই জামাতের মতো একটা দল তারা এই মুহূর্তে এসে একটা ষড়যন্ত্রের অংশীদার হোক। তারা দোহাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে তারা বিএনপি ঠেকাও একটা কর্মসূচি পালন করুক, এটা আমি আসলে অন্তত জামায়াত ইসলামের কাছে আমি আশা করি না। আমি আশা করবো যে ডাক্তার শফিক তিনি এই ব্যাপারে একটা ব্যাখ্যা দিবেন। সাকিব, আপনি যদি আশা না করেন, আমার মনে হয় যে হয়তো আপনি হয়তো মানে ন্যূনতম, আমি জানি না কি কারণে আপনি আশা করছেন না, বাট আমি আশা করি এই জন্যই যে 71 সালে তো আমরা তাদের আচরণ দেখেছি, তাদের অবস্থান দেখেছি, তাদের মানে আমি কি বলবো, বাংলাদেশের সাথেই তো তাদের মানে গাদ্দারি দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি জানি না দর্শক আপনারা এটাকে কিভাবে নেবেন। আমি পরিষ্কার করে বলতে চাই, একদম মানে চোখে চোখ রেখে বলতে চাই, এই যা কিছু ঘটছে বাংলাদেশে, যত কিছু ঘটছে বাংলাদেশে, এই যে তর্ক বিতর্ক, ষড়যন্ত্র, গুতাগুতি, সবকিছুর পেছনে জামাতে ইসলামী দাঁড়ায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি যদি এটাকে না পান, এটা যদি না হয়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আর কোনোদিন অনলাইনে মুখ দেখাবো না। এটাই বাস্তবতা। সবকিছুর পিছনে জামাতে ইসলাম, যত রকম দুষ্টামি জামাতে ইসলাম করছে, এবং এটাই বাস্তবতা। এখন আপনারা যারা আছেন জামাত করে এখন আমাকে গালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাই বাস্তবতা। এবং আরেকটা কি কথা টিটো ভাই জানেন, ওরা জনগণের পালস বুঝে না। কেন বুঝেন আমি আপনাকে বলি, যে দেখেন 1952 সালে যখন তারা বলল যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, তখন আমরা মনে আছে আপনার নিশ্চয়ই যে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তা আমাদের কেন আবেগে লেগেছিল যে আমার মুখের ভাষা, আমি বাংলায় কথা বলি, আমার সেই বাংলা ভাষাকে ওরা কেড়ে নিয়ে ওরা উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। আপনি যখন জনগণের উপর কিছু চাপিয়ে দেবেন, ওটাই কিন্তু জনগণ মেনে নিতে পারে না। যে কারণে কিন্তু জামায়াতে ইসলাম তখন পাকিস্তানের পক্ষে থাকলেও আমরা কিন্তু জামায়াতের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তখন দাঁড়িয়েছিলাম, এবং আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এত মানুষ লড়াই সংগ্রাম করে 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তো তখন যেভাবে জামাত আমাদের জনগণের পালস বুঝতে পারেনি, যে এই দেশের জনগণ তারা বাংলা ভাষায় কথা বলতে চায়, তারা চায় না যে তাদের মুখের ভাষা কেউ কেড়ে নিতে চায়, এখন এই 2025 সালে এসেও কিন্তু এই জামাত ইসলাম এটা বুঝতে তারা ব্যর্থ হচ্ছে যে জনগণ কিন্তু এখন চায় না যে তাদের ভোটের অধিকার কেউ কেড়ে নেক। এই ভোটের অধিকার 2014 সালে হাসিনা কেড়ে নিয়েছিল, 2018 সালে কেড়ে নিয়েছিল, 2024 সালে কেড়ে নিয়েছিল। একটা প্রজন্ম তারা জানে না যে কি করে ভোট দিতে হয়, কি করে কালো কালিতে হাতটাতে যে একটা কালো কালি দেয়া হয় ভোটের দাগ, ওটা আমরা এক্সপেরিয়েন্স করিনি।
এই প্রজন্ম এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন আপনি সেই প্রজন্মকে যদি ভোট দিতে না দিয়ে আপনাকে ষড়যন্ত্রের অংশীদার হয়ে বলেন যে না এইভাবেই চলবে দেশ, যেভাবে আপনি এর আগে চেয়েছিলেন 52 সালে যে না উর্দুই হবে রাষ্ট্রভাষা, এটা হবে না, পাবলিক খাবে না, বাংলাদেশের জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ এটা মানবে না। আমি মনে করি যত দ্রুত জামায়াত ইসলাম এটা বুঝতে পারবে তত দ্রুত তাদের মঙ্গল হবে। তা না হলে কিন্তু 71 সালে তারা যেভাবে পরাজিত হয়েছে, এই 2025-এও কিন্তু তারা পরাজিত হবে। এখন অবশ্যই অবশ্যই পরাজিত হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি আপনাকে, যে এই যে জামাতের পক্ষে যে সব এই যে মানে ইউটিউবার যাদের জানেন আমরা যাকে ব্রাহ্মণ টাহ্মণ বলছি বা পীর পীর আউলিয়া বলছি, তারা এবি পার্টি হচ্ছে জামাত, জামাত জামাত বি, এনসিপি জামাত সি। এদের আপনি লাইনটা দেখেন, রাজনৈতিক লাইন দেখুন একই রকম, এবং এটাই বাস্তবতা, এবং এরা পরাজিত হবে। 71-কে যারা ম্ল্যান্ড করতে চায়, স্বাধীনতা যুদ্ধকে যারা ম্ল্যান্ড করতে চায়, তারা বাংলাদেশের রাজনীতিতে পরাজিত হবে। মানে এটা ফাইনাল, ফুল স্টপ, এর বাইরে আর কিছু নেই। জি কন্টিনিউ সাকিব প্লিজ। এখন মূল বিষয়টা হচ্ছে কি ভাই, যে এই যে খলিলুর রহমান, সে কিন্তু আপনার এই দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই কিন্তু আপনি দেখেছেন যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের সাথে কিন্তু এই ইউনূস সরকারের যে দূরত্বটা এটা ক্রমাগত বাড়িয়ে চলেছেন। সর্বশেষ নজির যেটা আপনি এখন স্ক্রিনে দেখাচ্ছেন, যে একটা সাংগ্রিলা ডায়ালগ, যেটাকে বলা হয় যে এশিয়ার প্রধান প্রতিরক্ষা সম্মেলন, এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়, এবং প্রতি বছর আমাদের দেশের সেনাবাহিনী প্রধান যারা রয়েছেন তারা এই সম্মেলনে অংশ নেন। গত বছর 2024-এও এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। এবছরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, কিন্তু আমরা কি দেখতে পেলাম, জেনারেল ওয়াকারুজ্জামানকে টপকিয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করলেন খলিলুর রহমান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের সামরিক বাহিনীর প্রধান যিনি, তিনি না গিয়ে এখানে খলিলকে কেন যেতে হলো? কেন একজন মানে বেসামরিক একজন মানুষ তাকে বাংলাদেশের তরফ থেকে এই প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করতে হলো? কেন তিনি একটা এরকম নজিরবিহীন দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করলেন? এখন আমি মনে করি কি যে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে এই ধরনের যে ঔদ্ধত্য তিনি দেখাচ্ছেন, এটা কিন্তু প্রকান্তরে মানে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি তার একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। এবং 2 যুগেরও বেশি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা খলিল হঠাৎ করে তিনি এই যে মার্কিন প্রেসক্রিপশনে বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসে আমাদের দেশের সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে তার মানে পেইড ফ্রান্সে বসবাস করা তার বন্ধু ইউটিউবারকে দিয়ে প্রপাগান্ডা চালাচ্ছেন। লজ্জাজনক যে একটা ছেলে খেলা শুরু করেছেন। বিএনপির মতো একটা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলকে যেভাবে কালিমালিপ্ত করার জন্য তার বন্ধুকে দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছেন প্যারিস থেকে, এগুলো কি আমরা জনগণ বুঝি না? আমরা তো বুঝি। এর মাধ্যমে খলিল যেটা করলো, ডক্টর ইউনূস যিনি যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলেন, তিনি যেভাবে সেনা প্রধানের থেকে সমর্থন পেয়েছেন, সেনাবাহিনীর থেকে সমর্থন পেয়েছিলেন, বিএনপির থেকে সমর্থন পেয়েছিলেন, আজকে 10 মাস না যেতে আপনি দেখেন অবস্থা, সেনাবাহিনীর সাথে তার একটা মারাত্মক দূরত্ব তৈরি হলো, বিএনপির সাথে তার একটা মারাত্মক দূরত্ব তৈরি হলো, এবং তার সাথে এখন বন্ধুত্ব বা তার সাথে যারা রয়েছে তারা কারা? ওই এনসিপি, ওই আপনার এবি পার্টি, আর টু সাম এক্সটেন্ট জামায়াত ইসলামী। এখন দিন শেষে এরাই কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু একটা বিপথে পরিচালিত করে দিল, এবং এই বিপথে পরিচালিত হচ্ছেন ডক্টর ইউনূস, এটা তিনি নিজেও উপলব্ধি করতে পারছেন কিনা এটা আমি আসলে বুঝতে পারছি না। যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করি যে তার রাইট ট্র্যাকে ফিরে আসা উচিত। আর যদি তিনি রাইট ট্র্যাকে ফিরে না আসেন, তাহলে আমি এই বক্তব্য, এই প্রশ্নের উত্তর আপনার আমি এইভাবেই শেষ করব যে তার পরিণতি কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে আগামী দিনে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস কি বলে? আমরা বারবার একটি শব্দ ব্যবহার করি যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি গর্তে না পড়া পর্যন্ত আপনি তো হুঁশ হবে না। শেখ হাসিনা গর্তে পড়ছে, তারপরে হুঁশ হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইউনূস সাহেব, যাকে আমরা বলছি মাথার তাজ, এই মাথার তাজ যখন মানে তাজ সহ যখন গর্তে পড়বে তখন ওনার হুঁশ হবে, তার আগে হবে না। এটি হচ্ছে বাস্তবতা। আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই সাকিব। জি, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন খলিলুর রহমান। এই পুরো কুপরিকল্পনার বিষয়ে আপনার কাছে জানতে চাই,
কামরুলকে এখনো কেন সরানো হয়নি? অসংখ্য ধন্যবাদ টিটো ভাই, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আমাকে, এবং আমি বিনীতভাবে আমাদের দর্শকদেরকে বলবো যে আমি এখন এই প্রশ্নের উত্তর যে দিব, আপনারা মনোযোগ দিয়ে আমি যে কথাগুলো বলছি এটা একটু শোনার চেষ্টা করুন। তো আমি যেটা একটু আগে বলছিলাম যে এই খলিলুর রহমান তিনি কিন্তু মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, এবং তিনি যখন জানতে পারলেন যে তার যে এই ষড়যন্ত্রগুলো এগুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, এবং এর ফলে জেনারেল ওয়াকারকে সরানো তো দূরের কথা, উল্টো প্রজ্ঞাপন তৈরি হয়ে গিয়েছে যে কামরুলকেই অপসারণ করা হতে পারে। তো তিনি তখন যেটা করলেন যে তিনি তখন সরাসরি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যস্থতা এবং সমন্বয়ে সেনা সদর কর্তৃক বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ হারানো থেকে রক্ষা করেন। এবং আমি শিওর এই কথাটা কিন্তু অনেকেই জানেন না, কারণ মিডিয়াতে এগুলো আসতে দেওয়া হয়নি। এখন আমি আমার সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কামরুল হাসান, যিনি মানবিক করিডোরের এই নন লিথাল পণ্যের আসা যাওয়া পুরোটা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তার উপস্থিতি কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামানের সমর্থিত আর্মির যে অংশটি রয়েছে তারা, এবং এর ফলেই কিন্তু তারা এই পিএসও কামরুল হাসান বরখাস্ত হলেও সরকারি প্রজ্ঞাপন না হওয়াতে সেনা সদরের অভ্যন্তরে কিন্তু একটা উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। তো এখন এই নতুন পিএসও হিসেবে কিন্তু নাম শোনা যাচ্ছে 9th ডিভিশনের যিনি জিওসি রয়েছেন মেজর জেনারেল মঈন খানের, এবং আগামী সপ্তাহে আশা করা হচ্ছে যে সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে পারে। তো এখন পিএসও হিসেবে যদি আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করে এই মানে মেজর জেনারেল মঈন খান তাকে যদি এখানে জিওসি করা না হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে সংকটটা আসলে বাড়বে বই কমবে না। এখন এই যে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যে সমর্থিত সেনা সদস্য যারা রয়েছেন, যারা সংখ্যায় কিন্তু অনেক বেশি, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক কৌশলের যে অংশ এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ব্যবহার করা হোক, বা মিয়ানমারের আরাকান আর্মি অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন দেওয়া হোক, এটার বিরুদ্ধে তারা। এবং এই বিরোধিতা করার কারণেই কিন্তু জেনারেল ওয়াকারের 11ই মে থেকে 23শে মে পর্যন্ত যে যুক্তরাষ্ট্র সফরটি ছিল এটা কিন্তু বাতিল করা হয়, এবং তিনি হনুলুলুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলনে তার কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের দেশের পক্ষে দাঁড়াবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাবেদারি করবেন না, এ কারণেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং খলিল তারা জেনারেল ওয়াকারের ওই যুক্তরাষ্ট্র সফরটি তারা হতে দেয়নি, বাতিল করে দেয়। তো এখন এ থেকে আপনারাই বুঝে নেন যে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের পক্ষের লোক না দেশের বিপক্ষের লোক, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেয় জেনারেল ওয়াকারের, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে দাঁড়াচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জনগণকে একটু উপলব্ধি করতে হবে যে কে যুক্তরাষ্ট্রের পারপোজ সার্ভ করছে আর কে আমার দেশের পারপোজ সার্ভ করছে। তো এখন আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন জানতে পারলেন যে এই খলিল এবং এই কামরুল এরা একটা প্ল্যানিং করে ডক্টর ইউনূসের অনুমতি ক্রমে তারা যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাচ্ছেন এ নিয়ে যে একটা আলাপ আলোচনা হচ্ছিল, এটা যখন তিনি জানতে পারলেন তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি দেখা করলেন। তো তাদের মাঝে যেসব কথা হয়েছে সেগুলো আমি জানতে পেরেছি, আমি হুবহু এখন আপনাদের উদ্দেশ্যে সেটা পড়ে শোনাতে চাই। প্রধান উপদেষ্টা তিনি ওয়াকারুজ্জামানকে বললেন যে আপনি তো ক্ষমতা দখল করতে চান, আমাকে সরিয়ে দিতে চান। উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন, শুরু থেকেই আমি আপনাকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করে এসেছি, কখনো এর ব্যতিক্রম ঘটেনি। আপনাকে সরিয়ে ক্ষমতা দখলের প্রশ্নই আসে না। কেবল দ্রুত নির্বাচনের প্রশ্নে আমি অনড়, এবং এটা জাতির কাছে দেয়া আমার অঙ্গীকার। এখান থেকে আমার সরে যাবার কোনো সুযোগ নেই। আমি সৈনিক, আমি মুসলমান এবং এক কথার মানুষ, ফলে আপনার সাথে বিরোধের কোনো সুযোগ নেই আমার। আর দেশবাসীর কাছে নির্বাচন প্রসঙ্গে দেয়া অঙ্গীকারের সাথে আপোষ করাও আমার পক্ষে অসম্ভব। আমার সৈনিকেরাও দ্রুত ব্যারাকে ফিরে যেতে চায়। তো এ পর্যায়ে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আসল আলাপটি তিনি পারেন, অর্থাৎ তিনি করিডোরের যে প্রসঙ্গ সেটা তিনি আনলেন। তো এক্ষেত্রে সেনাপ্রধান স্পষ্ট করে তাকে জানিয়ে দেন যে আগে রোহিঙ্গারা ফেরত যাবে, এরপরে করিডোরের বিষয়ে আলাপ করা যাবে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে আমি চাকরিতে যোগ দিয়েছি। একজন সৈনিক হিসেবে আমার পক্ষে
শপথ ভঙ্গ করা অসম্ভব, এটা স্পষ্ট করে ওয়াকারুজ্জামান তাকে বলে দেন। এবং তারপর তিনি গলার স্বরটা একটু নিচু করে তাকে প্রশ্ন করেন যে স্যার, এই মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের কি লাভ হবে? তো তখন প্রধান উপদেষ্টা তিনি, আপনি জানেন যে তার যে সব সুলভ ভঙ্গিতে তিনি মানুষকে যেভাবে বোঝাবার চেষ্টা করেন, তিনি তাকে কনভিন্স করার চেষ্টা করলেন। এবং এই কনভিন্স করতে করতে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি বললেন, আপনাকেও আমাকে দুজনকেই তো এই একই পক্ষ দেখভাল করছে। এখানে একই পক্ষ বলতে তিনি বুঝিয়েছেন আমেরিকা এবং জাতিসংঘকে। কাজেই তাদের জন্য কিছু কাজ তো করতে হবে। আর আপনি তাদের অনুরোধে 5 আগস্টের আগে এবং পরে হাসিনার পতন ঘটাতে অনেক অবদান রেখেছেন। তো এই পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু বিব্রত হলেন এবং তিনি খুব শক্তভাবেই ডক্টর ইউনূসকে বললেন যে স্যার, আমি কারো অনুরোধে বা কারো ফোনে কিছু করিনি বা করবো না। আমার সৈনিকদের মতামত, কাণ্ডজ্ঞান এবং দেশের বাস্তবতার ভিত্তিতেই যেটা সঠিক ছিল সেটাই আমি করেছি। এখনো সংবিধান ও সামরিক প্রবিধানের বাইরে গিয়ে আমি কিছু করব না। তো তাদের মাঝে করিডোর বিষয়ে আলাপটা ওখানেই শেষ হয়ে যায়। তো এখন এই সাক্ষাতেই কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমেরিকা সফরের জন্য ছুটি এবং মেয়ের গ্রাজুয়েশন যে সেরেমনি সেটাতে যোগ দেওয়ার জন্য বাড়তি ছুটিও মঞ্জুর করিয়ে নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু যখন তিনি ক্যান্টনমেন্টে ফিরে গেলেন এবং শীর্ষপদস্থ যারা অফিসার এবং শুভাকাঙ্ক্ষী তাদের সাথে সেনা প্রধান যখন প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন, তখন তারা তাকে আমেরিকা সফরের পরামর্শটা তারা বাতিল দিলেন যে আমরা পরামর্শ দিচ্ছি আপনি আমেরিকাতে সফর করেন না। তো এর ফলে কিন্তু পরের দিন তিনি আর আমেরিকাতে যাননি। এখন এই সাক্ষাতের পরের দিনই কিন্তু এই কামরুলের অবসরের বিষয়ে নোট পাঠানো হয়েছিল, কিন্তু খলিল এবং কামরুল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে গিয়ে কামরুলকে রক্ষা করে, অর্থাৎ অবসরের নোটের যে বাস্তবায়নটা এটা তারা ঠেকিয়ে দেয়। তো এর পরপরই যেটা ঘটে টিটো ভাই, যে ডক্টর ইউনূসের নির্দেশে 3 বাহিনীর প্রধানের চাকরিচ্যুতির একটা প্রজ্ঞাপন তৈরি করে সেটিকে বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয়। একই সাথে 3 বাহিনীর 3 জন প্রধানের নামের তালিকাও প্রজ্ঞাপন আকারে পাঠানো হয় এবং বিদ্যুৎ গতিতে এই খবরটা চলে যায় ক্যান্টনমেন্ট। আমি শিওর আপনি এ সম্পর্কে জানেন। তো এখন যখন এই প্রজ্ঞাপনের ফাইলটা বঙ্গভবনের শ্যাডার মেশিনে ঢুকে যায়, তখনই কিন্তু ক্যান্টনমেন্ট উত্তেজিত হয়ে যায় এবং ওই উত্তেজনা কিন্তু এখনো বিরাজ করছে। ক্যান্টনমেন্টের সেই উত্তেজনা কিন্তু এখনো থামেনি সপ্তাহখানেক পার হয়ে যাওয়ার পরেও। এখন মূল বিষয়টা হচ্ছে যে জেনারেল কামরুল হাসান এবং ডক্টর ইউনূস এবং খলিল গং তারা কিন্তু একই অক্ষরেখায় অবস্থান করছে। তারা পরস্পরের উপরে আস্থাশীল এবং বিশ্বস্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের স্বার্থে তারা একযোগে একই সুরে ষড়যন্ত্র করার জন্যই কিন্তু জোটবদ্ধ হয়েছেন। অপরদিকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের দেশের স্বার্থকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন এবং তাদের সাথে দ্বন্দ্বটা কিন্তু মূলত এ জায়গাটাতেই। এখন ইতিমধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু 3 বাহিনীর প্রধানকে সহ তাদেরকে সরাবার জন্য দুইবার চেষ্টা করেছেন ডক্টর ইউনূসের এই সরকার। তৃতীয়বার যদি তারা এই সরাবার চেষ্টা করে সফল হয়ে যান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি টিটো ভাই, আমাদের এই বাংলাদেশের আমাদের যে একটা সার্বভৌমত্বের ব্যাপারটা আমরা যে বলি না, এটা বলে আর কিছু থাকবে না এবং মার্কিনীদের করদ রাজ্যে এই দেশ পরিণত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল ওয়াকার যদি থাকে আমাদের গণতন্ত্র থাকবে, আর ডক্টর ইউনূস যদি থাকে গণতন্ত্র আসবে না। এবং এই ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন, আপনি লিখে রাখেন, দেবে না। এবং ডক্টর ইউনূস দিতে চাচ্ছেন না এবং তিনি চাচ্ছেন ওয়াকারকে সরিয়ে দিতে, যেহেতু ওয়াকারুজ্জামান নির্বাচনের পক্ষে। তো আমি খোলামেলা করে কিন্তু আজকে এই বিষয়টা দর্শকদের সামনে তুলে ধরলাম টিটো ভাই। এখন আমি একটা কথা বলতে চাই সাকিব, কেন কথা বলতে চাই, কথাগুলো দর্শক আপনারা যারা আমাদেরকে দালাল বলছেন বলেন, বলে যদি সুখ পান কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকিব যে কথাগুলো বলছে এই কথাগুলো একটু যাচাই করে নিন। এই কথাগুলো যাচাই করার পর দালাল বলেন, যা ইচ্ছা তাই বলেন, গালাগালি করেন, মাথা পেতে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এর বাইরে আমরা যাব না, কোনো অবস্থাতেই যাব না, কেউ নিতে পারবে না। জীবন বাজি রেখে জীবন চলে যাবে, কোনো ষড়যন্ত্রে পা দেব না। এবং আমি এটা আজকে লাইভে বললাম। প্রশ্ন হচ্ছে শব্দটি দালাল, এই দালাল শব্দ আপনি বলতে পারেন, হ্যাঁ আমরা দালাল, আমরা গণতন্ত্রের দালাল, আমরা বাংলাদেশের দালাল, আমরা
আমরা দেশমাতৃকার দালাল। এখন প্রশ্ন হচ্ছে, দেশটা যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু আর কিছু বলার সুযোগ পাবেন না। তো আমরা দেশটাকে ধ্বংস হতে দিতে চাই না, এবং পরিষ্কার করে সাকিব আপনাকে বলি, আপনি যে কথাগুলো বললেন আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু চিন্তা করেন। আর টিটু ভাই, আমি যে কথাগুলো বললাম এগুলো এই খলিল সাহেব এবং আমাদের এখন যেটা আমরা বুঝতেছি, এই খলিল সাহেব এবং আমাদের অধ্যাপক ইউনূস সাহেবকে ইনপ্ল্যান্ট করা হয়েছে, আমেরিকা এখানে ইনপ্ল্যান্ট করেছে। এটাই সত্য, এটাই বাস্তব, এবং এটাই প্রমাণিত। এবং আরেকটা বিষয় টিটু ভাই, আপনি যখন এই কথাগুলো আমার আগে কিন্তু এই তথ্যগুলো আপনার কাছে ছিল, এবং আপনি কিন্তু আমাকে যখন এই কথাগুলো বলছিলেন আমি কিন্তু ভাবছিলাম টিটু ভাই এগুলো কি বলেন, এগুলো হয়, আপনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন, এগুলো তো গুজব। কিন্তু পরবর্তীতে আমি যখন এগুলো ভেরিফাই করলাম, এই যে আজকে আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম, আমি মানে একদম স্ক্রিপ্ট আকারে আমি দেখে দেখে আপনাকে বললাম যাতে কোনো কোটেশন আমার ভুল না হয়, আপনি কিন্তু আমাকে এই কথাগুলো আগে বলেছিলেন, এবং আমি দেখলাম আপনি যা বলেছেন একদম অ্যাকুরেট, মানে এইভাবেই কথাগুলো হয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আমাদের দেশের সেনা প্রধানকে উৎখাত করার জন্য, একজন দেশপ্রেমিক মানুষকে উৎখাত করার জন্য ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তি বা খলিলের মতো একটা ব্যক্তি যে নির্লজ্জ প্রচেষ্টা করছে, মানে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই যে একটা নোবেল লরিয়েট, তার এই জীবনে চাওয়া পাওয়ার আর কি থাকতে পারে। তিনি যখন একটা ষড়যন্ত্রের অংশীদার হয়ে যান, তিনি যখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করার একটা টুলস হয়ে যান, এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে। আর একজন সামরিক বাহিনীর উর্দি পড়া একজন ব্যক্তি, তিনি এখন গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, নির্বাচনের পক্ষে কথা বলছেন, আর এটা বলে তিনি জনগণের কাছে তাকে শত্রু বানানো হচ্ছে। এটা কল্পনা করা যায় যে মানে এক উর্দি পড়া একটা লোক বলছে গণতন্ত্রের কথা, আর একজন সিভিলিয়ান, আমি যাদেরকে বলছি মাথার তাজ, হ্যাঁ, সে গড়িমসি করছে। এবং সত্য কথা বলি সাকিব, এই যে সংস্কার আপনি যেটা শুরুতে বলেছেন, সংস্কারের কোনো কিছুই ঘটছে না। সংস্কার নিয়ে এই ইউনূস সরকার কোনো কাজ মানে সিরিয়াস না, এটাই বাস্তবতা। তারা সিরিয়াস না। 9-10 মাস লাগে সংস্কার করতে, কি বলেন আপনি? প্রশ্নটা হচ্ছে এমন কিছু প্রস্তাবনা যেগুলো আপনারা আজকেই অর্ডিন্যান্স জারি করতে পারেন, তো যেগুলো কনফ্লিক্ট করবে না রাজনৈতিক দলের সাথে, আপনারা সেগুলো ঘোষণা করে দিন। আপনার বিচারের খবর কি? এই আজকে হচ্ছে অমুক হচ্ছে, কি বলে, ফরমেশন তৈরি করা হচ্ছে, আবেদন রেডি করা হচ্ছে, সব অষ্টডিম্ব, সবকিছু অষ্টডিম্ব, কিচ্ছু হচ্ছে না। উনারা ষড়যন্ত্র করছেন কিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে, এইটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আর কি হচ্ছে আরেকটা জিনিস সাকিব, মানে আমি বলছি ওয়াকারোফোবিয়া, এই ওয়াকারোফোবিয়া এখন ছড়ানো হচ্ছে। এই ওয়াকারোফোবিয়া কেন ছড়ানো হচ্ছে সাকিব? এই ওয়াকারোফোবিয়া অনেক ইউটিউবার বুঝে না বুঝে, মানে সেকেন্ডে প্রতি শব্দে ওয়াকার ওয়াকার ওয়াকার, আর ইসালা কি এক যন্ত্রণা, এটার নাম দিছি ওয়াকারোফোবিয়া। মানে আপনি ওয়াকার, কি বলে, টুইন টাওয়ার ভাঙছে ওয়াকারের জন্য, অমুক জিনিস ভাঙছে, কি বলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওয়াকার এর জন্য দায়ী, টয়লেট ভেঙে গেছে এর জন্য ওয়াকার দায়ী, মানে কি একটা ওয়াকার। আচ্ছা, সবচেয়ে মজার কথা টিটু ভাই, যারা এই যে উল্টাপাল্টা ব্লেম করছে জেনারেল ওয়াকারুজ্জামানকে, আমি তাদেরকে জাস্ট একটা বিষয় দিয়ে একটু এক্সাম্পল দিই যে ডক্টর ইউনূসের সরকারটা যে কতটা মোরালি করাপ্ট। আপনি দেখেন যে এই যে বাংলাদেশ সবচেয়ে শীর্ষ ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ, আজ পর্যন্ত বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে কেন গ্রেফতার করা হয়নি, যে ছিল হাসিনার অন্যতম দোসর? এখন আপনারা বলেন যে এটার জন্য ওয়াকারুজ্জামান দায়ী, যে ওয়াকারুজ্জামানের কারণে বসুন্ধরা শাহ আলমকে গ্রেফতার করা হয় না। শাহ আলম কি ওয়াকারুজ্জামানকে টাকা দেয়? শাহ আলম কাকে চাঁদা দেয়? শাহ আলম টাকা দেয় এনসিপি কে। শাহ আলমের বন্ধু লিয়াকত আলী মুকুলের অফিসে এনসিপির কার্যালয়, তাই না? তো এখন আমরা তো জানি যে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপি, সেটা ওই শাহ আলমের বন্ধুর অফিসে, এবং শাহ আলমের এই পৃষ্ঠপোষকতার কারণেই তারা শাহ আলমকে ধরতে পারে না। তো এখন এই ডক্টর ইউনূস বা এনসিপি, তারা যে এত বড় বড় কথা বলে, একটু কিছু হলেই মানুষকে বলে স্বৈরাচারের দোসর, মব জাস্টিস করে, তারা মব জাস্টিস, তারা বলে মব ভায়োলেন্স করে। এত হ্যাডম থাকলে যাও না বসুন্ধরা আবাসিক এলাকাতে গিয়ে বসুন্ধরা মালিকের ওখানে গিয়ে মব জাস্টিস করো। তোমাদের ওইখানে তো মব করবা না, কারণ ওইখানে হচ্ছে তোমাদের টাকা লাগবে তো বসুন্ধরার কাছ থেকে, টাকা দিয়ে তোমরা চলতেছে, এই জন্য বসুন্ধরা মালিককে ধরতে পারো না।
এখন বলো তাহলে যে না, এটাও ওয়াকারুজ্জামানের দোষ যে সেনাবাহিনী আমাদেরকে বাধা দিচ্ছে, তাই আমরা শাহ আলমকে ধরতে পারি না। সবকিছুর মধ্যেই তো ওয়াকারুজ্জামানের দোষ তোমরা খুঁজো। তাহলে বসুন্ধরার শাহ আলমরে গ্রেপ্তার যে করা হচ্ছে না, এটার দোষ কার? হেডম থাকলে সরাসরি লাইভে এসে বলো। ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ দিলাম, বলুক যে হ্যাঁ, সেনা প্রধানের বাধার কারণে আমি আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম বসুন্ধরার মালিককে আমি ধরতে পারি না, বলুক পারলে। অতএব কে বাটপার এটা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট, যে ডক্টর ইউনূস যেটা বাটপার, তিনি যে বাটপারদের প্রতিনিধিত্ব করছেন, যে এই বাটপাররা যাকে তাকে স্বৈরাচারের তকমা দেয়, কিন্তু সবচেয়ে বড় স্বৈরাচারের দোষর যে বেটা বলেছিল যে মৃত্যুর আগেও হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও আছি, ওই বেটা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে থাকে। ডক্টর ইউনূসের সরকার তাকে ধরতে পারে না। এর দায় কার? এর দায় কি জেনারেল ওয়াকারের, নাকি এ দায় হচ্ছে ডক্টর ইউনূসের? এই জন্য আমি বলবো যে যারা আমাদেরকে দালাল দালাল গালাগালি করে, এদেরকে বলি যে তোমাদের আব্বা ইউনূসকে গিয়ে জিজ্ঞেস করো যে এই ইউনূস, তুমি কেন শাহ আলমকে গ্রেপ্তার করতে পারো না? তোমার হাত পা কোথায় বাধা আছে? আর যদি বলো যে না, আমি গ্রেপ্তার করতে পারছি না, ওয়াকারের কারণে পারি না, তাহলে প্রেস কনফারেন্স করে বলো যে আমি গ্রেপ্তার করতে পারি না, ওয়াকারুজ্জামান আমাকে বাধা দিতে, বলো পারলে। অতএব এই বাটপারি আমাদের সাথে কইরো না। বাটপারি জানি যে তোমরাই শেল্টার দিচ্ছ বসুন্ধরা শাহ আলমকে। তো শাহ আলমের মতো হাসিনার অন্যতম দোসরকে যারা শেল্টার দেয়, তারা আবার সংস্কার করবে। তোমাদের ওই দেশ দেশ সংস্কার আমরা বুঝি, তোমরা সংস্কারের নামে কি করবা? জিনিস আমি বলি সাকিব, আরেকটা সংবাদ দেই আপনাকে সাকিব। তো এই শাহ আলম সাহেব এখন একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেটা হচ্ছে যে উনার সাথে যারে মানে অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকেও ফাঁসানোর চেষ্টা করছে। তাদেরকে বিভিন্ন ভাবে, মানে শাহ আলমের লোকও কিন্তু এই প্রশাসনে আছে, আপনি কল্পনা করতে পারেন। এবং এই শাহ আলম তাদের মানে শাহ আলম গুটি চালতেছে কিরকম, মানে আমি একা মরবো কেন, তোরদেরকে নিয়েও মরবো। এবং এরকম একটি আমি সংবাদ আমার কাছে আছে, এবং আমি এটা পরীক্ষা করছি, আমরা এটা খোঁজ খবর নিচ্ছি। এবং এই শাহ আলমের হয়ে এই দুর্নীতি দমনে আর ওই প্রশাসনে কারা কারা কাজ করছে, এটা আমরা খুঁজে বের করতে হবে। এরা খুঁজে বের করার থেকে আগে টিটো ভাই, আমি একটা কথা বলি। আপনার নিশ্চয়ই মনে আছে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক যে দিলীপ আগারওয়ালা, একে যখন গ্রেপ্তার করা হলো, তখন শাহ আলমের পত্রিকাতে কি শিরোনাম করা হয়েছিল? যে স্বর্ণ চোরা কারবারি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার। এবং আপনি এবং আমি কিন্তু জানি যে দিলীপ আগারওয়ালাকে শাহ আলমের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখেন, 8 মাস না যেতেই শাহ আলমের পত্রিকাতেই আবার বলা হচ্ছে যে দিলীপ আগারওয়ালার মতো একজন ব্যবসায়ীকে ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারণটা কি? কারণ তারা কিন্তু দিলীপ আগারওয়ালার সাথে অলরেডি তাদের নেগোসিয়েশন হয়ে গিয়েছে। এখন তারা বলেছে আচ্ছা, তোমাকে মুক্ত করার ব্যবস্থা আমরা করছি। তাহলে আপনি দেখেন যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে শাহ আলমের এখন ওই ক্ষমতা আছে যে যাকে খুশি তাকে গ্রেপ্তার করাতে পারে, যাকে খুশি তাকে সে বের করতে পারে। এই ক্ষমতা এখনো শাহ আলমের আছে। মানে একদম সত্য কথা। এবং এটা ইচ্ছাকৃতভাবে শাহ আলম করছে, এটা আমার কাছে খবর আছে। এবং এই এবং আমি আরেকটা কথা বলি, শাহ আলমের পোষা একটা ইউটিউবার আছে, যে পোষা ইউটিউবার শাহ আলমের পক্ষে কাজ করে। আপনি দেখবেন সেই পোষা ইউটিউবার ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে, প্রথম আলোর বিরুদ্ধে নিউজ করবে, তারপর দেখবেন এই যে আপনার মোস্তফা কামালের বিরুদ্ধে নিউজ করবে। এই যে 71 টিভির মালিক যে মোস্তফা কামাল, ফ্রেশের গ্রুপের মালিক যিনি, মোস্তফা কামালের বিরুদ্ধে নিউজ করবে, মানে ওই যে মেঘনা গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে। তারপরে আপনি ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করবে, অনেক গ্রুপের বিরুদ্ধে নিউজ করবে। বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে কিন্তু জীবনে নিউজ করবে না। এখন আমার কথা হচ্ছে কি, আমাদের দর্শকদেরকে বলবো একটু ঘিলু খাটান। আপনারা যাকে অন্ধের মতো বিশ্বাস করেন তাকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি মেঘনার মতো গ্রুপের বিরুদ্ধে নিউজ করেন, ভেরি গুড, মেঘনা সরকারের দোসর ছিল আওয়ামী লীগের। আপনি ট্রান্সকমের বিরুদ্ধে নিউজ করেন, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নিউজ করেন, খুব ভালো, তারা অপকর্ম করেছিল, নিউজ করতেই পারেন, অ্যাপ্রিসিয়েট করি। ওয়ালটন গ্রুপ, তারাও খারাপ, আপনি ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করেছেন, খুব ভালো কথা, ভেরি গুড। আপনি ওই চ্যানেল 24 এর মালিক একে আজাদ, তিনি স্বৈরাচারের দোসর ছিলেন, তার বিরুদ্ধে আপনি নিউজ করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমরা তো জানি এরা সবাই হচ্ছে বসুন্ধরা শাহ আলমের প্রতিপক্ষ। আপনি শাহ আলমের প্রতিপক্ষদের বিরুদ্ধে নিউজ করছেন, খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা স্বৈরাচারের দোসর ছিল। কিন্তু কথা হচ্ছে শাহ আলম কি স্বৈরাচারের দোসর ছিল না? আপনি একের পর এক ভিডিও বানাচ্ছেন শাহ আলমের সাথে যাদের পলিটিক্যালি বা ব্যবসায়িক ভাবে যাদের সমস্যা, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে আপনি একের পর এক ভিডিও বানাচ্ছেন, শাহ আলমের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন না কেন রে ভাই? বসুন্ধরা শাহ আলম ওখানে কবি নীরব। সেটাই আমরা আশা করব যে ওই মহান সাংবাদিক যিনি মেঘনা গ্রুপের বিরুদ্ধে নিউজ করেন, চ্যানেল 24 এর মালিকের বিরুদ্ধে নিউজ করেন, ট্রান্সকমের বিরুদ্ধে নিউজ করেন, ওয়ালটনের বিরুদ্ধে নিউজ করেন, তিনি যেন কোনো এক সময় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নিউজ করে প্রমাণ করে দেন যে সাকিব টিটো তোরা বসুন্ধরা থেকে চান্দা নেস, আমি খুব ফেরেস্তা, আমি বসুন্ধরা থেকে চান্দা নেই নাই, এটা উনি প্রমাণ করে দেখ বসুন্ধরার বিরুদ্ধে একটা ভিডিও বানায়। আর যদি না বানান, তাহলে আমাদের বুদ্ধিমান দর্শক জানে যে প্রকৃত চান্দারা কে খাইছে।
এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা কথা বলে এখানে এই অংশটুকু শেষ করতে চাই যে এই বসুন্ধরা যদি এরকম গুতাগুতি করে এবং সবাইকে নিয়ে ডুবতে চায়, সে নিজে ডুবলে আমি সবাইকে নিয়ে ডুববো, তাহলে বাংলাদেশের এখন ব্যবসায়িক অবস্থা কিন্তু খুবই খারাপ সাকিব। ব্যবসার অবস্থা খুবই খারাপ এবং এই ব্যবসায়ীরা এখন সাংঘাতিক ত্রাসের মধ্যে আছে, ভয়ে আছে, বিপদের মধ্যে আছে। সো এই ব্যবসায়ীদেরকে আমি জানি না ইউনূস সাহেবের যদি মিশন না, ইউনূস সাহেবের কাছে হচ্ছে এখন বসুন্ধরা শাহ আলম বাদে বাকি সব ব্যবসায়ী খারাপ। একমাত্র বসুন্ধরা শাহ আলম বাদে ওনার কাছে সব ব্যবসায়ী ভালো। স্বৈরাচারের অন্যতম দোসর ভূমিদস্যু বসুন্ধরার মালিক শাহ আলম বহাল তবিয়তে বাংলাদেশের আলো বাতাসে আছে এবং তার কিচ্ছু হয় না, আর অন্যান্য ব্যবসায়ীদেরকে তিনি দৌড়ের উপর রাখবেন। তাহলে অন্যান্য ব্যবসায়ীরা কি মানে হাসিনার দোসর হিসেবে কি শাহ আলমের চেয়ে বড় ভূমিকা রাখছিল? আমার জানা মতে তো শাহ আলমের চেয়ে বড় হাসিনার দালাল আর কেউ ছিল না। তো তাকে আপনি সেফ রাখছেন, রেখে বাকিদেরকে দৌড়ের উপর রাখছেন। দিস ইজ নট ফেয়ার। আপনি নাকি বৈষম্যবিহীন বাংলাদেশ করবেন, এটা তো বৈষম্যবিহীন বাংলাদেশের কোনো লক্ষণ না। আটির ভাই, আমি এই প্রসঙ্গে শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই। আপনার বন্ধু, এক সময়ের আপনার বন্ধু ওই লিটন সম্পর্কে, শামসুল আলম লিটন, আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী জাজাদিনের শফিক রেহমানকে অনেক গালাগালি করেছি যে তিনি শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিয়েছেন। এ নিয়ে আমি আপনি অনেক তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছি, তাকে অপমান করেছি, অনেক গালাগালি করেছি। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উনি তো আমাদের বয়োজ্যেষ্ঠ, উনি মুরব্বী, ওনাকে অনেক অসম্মান করে কথা বলেছি। উনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, ওনার কাছে মাপও চেতে আমি দ্বিধা করবো না। কারণ কি, এই লোকটার আর্থিক অবস্থা এখন অত্যন্ত খারাপ, এতটাই খারাপ যে এই শফিক রেহমান তিনি তার বাসাটা বিক্রি করতে চাচ্ছেন টাকার জন্য। তিনি কাস্টমার খুঁজছেন যে আমার বাসাটা বিক্রি করে দাও। তা আমি লোক মারফত খোঁজ নিয়েছি যে আপনি না বসুন্ধরা শাহ আলমের মুখে কেক তুলে খাওয়াই দিলেন, আপনি টাকা কই পাইলেন? শাহ আলম দেয় নাই আপনাকে টাকা? একটা পয়সাও শাহ আলম দেয় নাই। আমি আরো অনুসন্ধান করলাম যে তাহলে শাহ আলম কাকে টাকা দিল। এই শফিক রেহমানের ঘাড়ে বন্দুক রেখে টাকাটা পেয়েছে শামসুল আলম লিটন, যিনি হচ্ছেন আপনার ওই যে একটা ইউনিভার্সিটি বাংলাদেশে এখন বর্তমানে তিনি ওটা ট্রাস্টি হয়ে গেছেন, অতীশ দীপক ইউনিভার্সিটির, এই শামসুল আলম লিটন। এই লিটন বাটপাটটা ওনাকে বসুন্ধরা শাহ আলমের কাছে নিয়ে যায়, পর্দার পেছনে থাকে, তাকে সামনে পোর্ট্রে করে। আর বোকার মতো এই শফিক রেহমান সাহেব তিনি মুখে কেক তুলে শাহ আলমকে খাইয়ে দিয়ে জাতির কাছে তিনি কলঙ্কিত হলেন, তাকে আমরা গালাগালি করলাম। কিন্তু নেপথ্যে থেকে গেল কিন্তু শামসুল আলম লিটন। বসুন্ধরা থেকে টাকা পয়সা যা নিল শামসুল আলম লিটন, দোষটা গিয়ে পড়লো শফিক রেহমানের। তা আমি আসলে খুব দুঃখ লেগেছে বিষয়টা আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে আমি সর্বপ্রথম বলেছিলাম যে এই শামসুল আলম লিটন সে একজন বাটপার, হ্যাঁ, গণমাধ্যমের কালো বিড়াল। হ্যাঁ, আমি প্রথম বলেছিলাম, আমাদের প্ল্যাটফর্ম থেকে বলেছিলাম, এটাই প্রমাণিত হলো যে উনি আসলেই একজন মানে গণমাধ্যমের কালো বিড়াল। আপনি দেখুন, আমরা এত কিছু করলাম হাসিনার বিরুদ্ধে, মাখনটাকে কে খেলো? শামসুল আলম লিটন। একেবারে দ্বিতীয় সপ্তাহে উনি বাংলাদেশে গেছেন। বাংলাদেশে যে সব উনি সেট আপ করে ফেলছেন, সবকিছু নিয়ে ফেলছেন। উনি এখন মানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ঠিক আছে, আমি আর সাকিব আমরা এখনো এখানে ওই একই স্টাইলে এখন আমরা কথা বলতেছি। মাখন কিন্তু খাচ্ছেন শামসুল আলম লিটন। তো আমি আপনাকে অনেক ধন্যবাদ সাকিব, সত্যি ধন্যবাদ। আমিও আজকের এই অনুষ্ঠানে আমি শফিক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমরা ক্ষমা চাই আপনার কাছে। হ্যাঁ, আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ, সাকিব যেরকম, সাকিব আপনাকে ধন্যবাদ জানাই, আপনি উদারতার পরিচয় দিয়েছেন। আমিও ক্ষমা চাইছি শফিক রহমানের কাছে। আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনাকে বকাঝকা করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, আমরা এটা উইথড্র করে নিচ্ছি, হ্যাঁ, এবং আপনার কাছে ক্ষমা চাইছি। নিশ্চয়ই আপনি আপনার নিজ গুণে আমাদের দুজনকেই ক্ষমা করে দেবেন। আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই সাকিব। জি সাকিব, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে জাপানে আমাদের আমাদের প্রফেসর ইউনূসের সফরটি ব্যর্থ হয়েছে, সফল হয়নি, কিন্তু দেখানো হয়েছে বিশাল করে, ব্যাপক প্রচার। ওই যে যেরকম যে ইয়েকে নিয়ে হলো না, যে মানে ইনভেস্টর নিয়ে বিশাল একটা। এবং সবচেয়ে আমার কাছে লজ্জা লাগছে একটা জিনিস, আমি জানি না এটা মানে এটা কি আমাদের 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 কি এটা আমাদের সমস্যা। এই মানে কি বলবো, প্রফেসর ডক্টর কি বলে ওর নাম, আমাদের আইনমন্ত্রী,
ওনার নাম হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেব বলছেন ম্যাজিক। এই শব্দটা শুনলে খুব রাগ লাগে। এই ম্যাজিক্যাল লেডি আমরা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। শেখ হাসিনা বলে মেডিকেল লেডি, ম্যাজিক্যাল লেডি ছিলেন। উনি বললেন কি ম্যাজিক্যাল ইউনুস। হ্যাঁ, ইউনুস 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 ম্যাজিক। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো মানে নজরুল ভাই আপনার এগুলো কমান কমান কমান, কারণ আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, পরে তখন আপনারা দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন। সেই দৌড়াদৌড়ির মধ্যে যেন না থাকেন, এই শব্দগুলো ব্যবহার করেন না, আপনারা শিক্ষিত মানুষ। সো আপনি একটু যদি এটা বলেন, প্লাস ওর সাথে যদি একটু বলেন, আমি একটু যুক্ত করতে চাই যে ডিসেম্বরে একটি দল, অর্থাৎ এই কথাটা গতকাল হয়েছে, আজকেও আমি করতে চাই, একটু আপনার মতামত দিতে চাই যে ইউনূস সাহেব কি করে বিএনপি কে সিঙ্গেল আউট করলো, যে বিএনপির কারণেই কি বলে তারাই শুধু ইলেকশন চাচ্ছে, আর কেউ চায় না। এবং আমরা এটা পরীক্ষা করে দেখলাম যে না, শুধু বিএনপি না, একটি দল না, 52টি রাজনৈতিক দল যারা নির্বাচন চেয়েছে। এ ব্যাপারে আপনার টেকটা নিতে চাই প্লিজ। সবার আগে কথা হচ্ছে কি, 52টি দলের বাইরে কথা হচ্ছে কারা নির্বাচন চায় না। আপনি দেখেন অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি, তারা নির্বাচন চায় না। আপনি নিবন্ধনকৃত 10টারও বেশি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচন চায়। আর অনিবন্ধিত রাজনৈতিক দল, ডক্টর ইউনূসের দল, তারা নির্বাচন চায় না। ওইটাই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং মূল বিষয়টা হয়েছে কি, তার মতো একজন 84 বছরের মানুষ এভাবে যে নির্জলা মিথ্যা কথা বলবেন, এটা ভাবতে অবাক লাগে। আর এই মিথ্যা কথা যে তিনি এই প্রথম বললেন তা কিন্তু না, তিনি এর আগেও এরকম অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসংখ্য মানুষকে ধোঁকা দিয়েছেন, যেগুলোর ভুরি ভুরি উদাহরণ আছে। এবং 2007 সালে ওই সময়ের পত্রপত্রিকাগুলো যদি আপনি ঘাটেন, আপনি দেখবেন তিনি বলেছিলেন যে যেই ফর্মুলা তিনি দিয়েছেন মাইক্রো ক্রেডিটের, এর মাধ্যমে নাকি 2030 সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র বলে কিছু থাকবে না, এবং দরিদ্র মানুষদেরকে নাকি আমরা দেখার জন্য মিউজিয়ামে যেতে হবে, যে দরিদ্র বলে কি, পভার্টি বলে কি, এটা 2030 সালের মধ্যে উনি মিউজিয়ামে পাঠিয়ে দেবেন। এটা 2007 সালে ডক্টর ইউনূস দাবি করেছিলেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে। এবং আমরা দারিদ্রতা কি জিনিস এটা জানার জন্য আমাদেরকে জাদুঘরে যেতে হবে। মানে কত বড় ধাপ্পাবাজি! তখনও যেভাবে উনি ধাপ্পাবাজি করেছেন, এখনো একইভাবে ধাপ্পাবাজি করছেন। যেমন আপনার ওই যে বিনিয়োগ সম্মেলন, ওখানে বলা হলো যে 3100 কোটি টাকার নাকি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এই দেশে আসবে, এবং তার আশিককে দিয়ে একটা বিশাল প্রেজেন্টেশন দেওয়া হলো। 1 পয়সার বিনিয়োগও কিন্তু আসে নাই, এবং আসবেও না যতদিন এই সরকার ক্ষমতায় আছে। কারণ এটা নির্বাচিত সরকার না আসলে কোন দেশের সরকারই এখানে বিনিয়োগ করবে না। এটা হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূস এই বাস্তবতাটা জানেন, কিন্তু তাকে তো প্রচার প্রপাগান্ডা করতে হবে। আর এখন তো প্রচার প্রপাগান্ডা করার জন্য ওই ব্যক্তিরা তার পাশে আছে, যে ব্যক্তিরা তিনি ক্ষমতা নেওয়ার 1 সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে ফ্রান্সের থেকে সবার আগে মুখ খুলেছিল। এখন তারাই তার পক্ষে, কারণ কি, তার প্রিয় খলিল ভাই এখন ইউনূসের ক্যাবিনেটে আছে। যে কারণে যারা সবাই আগে ইউনূসের সমালোচনা করেছিল, তারা এখন দাবি তুলেছে ইউনূসের সরকার 5 বছর দরকার, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এইভাবে নানা ধরনের ভাওতাবাজি কথাবার্তা তারা এখন তুলেছে। আর ডক্টর ইউনূসও এখন ওটার উপর বেস করে ভাবছেন যে আমি ক্ষমতায় টিকে যাব। কিন্তু দুঃখের জায়গাটা কোন জায়গা, যে তার মতো একজন দল, মানে একজন ব্যক্তি যখন দলগুলোকে নিয়ে এভাবে মিথ্যাচার করে, যে একটি রাজনৈতিক দল শুধু চেয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, এই যে নির্জলা মিথ্যাচার, বা এই যে বিনিয়োগকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, বা এই যে তিনি জাপান সফর করলেন, জাপান সফরটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছিল যে আমরা 1 লক্ষ শ্রমিক নাকি নিবে। অথচ আপনি দেখেন এটা কিন্তু একটা মৌখিক প্রতিশ্রুতি যে 5 বছর ধরে তারা এই 1 লক্ষ শ্রমিক নিবে। পুরোটাই ভাওতাবাজি। এই যে এই সফরে আমাদের পাওনা কি আপনি বলেন? আপনি জানেন যে একটা সফর হলে কি হয়, যে আপনার দুই পক্ষের মধ্যে কিছু স্মারক বা সমঝোতা স্মারকে সই হয়। এই সফরে একটা সমঝোতা স্মারকে কিন্তু সই হয়নি। অর্থাৎ জাপান সরকার কিন্তু এই সরকারকে আস্থায় নিতে পারছে না। তারা কিন্তু কোন ধরনের সমঝোতা স্মারকে সই করে না, যা কিছু হয়েছে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে, কার্যকর ভাবে কিন্তু কোনো কিছু তারা অ্যাসুরেন্স কিন্তু এই সরকারকে দেয়নি। এখন মূল বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে চাচ্ছেন যে যে করেই হোক ক্ষমতাটাকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে এবং নির্বাচন না দিয়ে ক্ষমতাটাকে উপভোগ করতে হবে, এবং এ কারণেই তাকে এই ধরনের মিথ্যাচারের আশ্রয় নিতে হচ্ছে। এবং শুধু এটা তো ঠিক আছে সাকিব, মিথ্যাচার হচ্ছে এখন অনেকে এটাকে বলছে নানা নাতির সরকার। এখন নানা তো এরকম করছে ইউনূস সাহেব, নাতিরাও কিন্তু কম যাচ্ছে না। আপনি দেখছেন যে নাতিরা ইতিমধ্যে ওই নতুন বন্দোবস্তের নামে এই পুরনো ওই যে শেখ হাসিনার আমলে যে ওই যে বট বাহিনী তৈরি করা, এটার জন্য তারা মানে
ঘোষণা দিচ্ছে। তো আমি একটু না, আমরা তো তার এক্সপেরিয়েন্স করতেই পারছি, যে আমি আপনি কথা বলছি, আমাদেরকে যেভাবে বট আইডি তৈরি করে গালাগালি করা হচ্ছে, এ থেকে তো বোঝা যায় যে এখানে তারা ভালো মানে পয়সা খরচ করেছে। রাইট। আমি একটু সেই নাতির মানে কথাটা একটু শুনি। ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে, 2-4টা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। কি বুঝলেন? জি, তো এই হচ্ছে বাস্তবতা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নানা এবং নাতির শাসনে পড়ে গেছি। হ্যাঁ, আমরা এই নানা এবং নাতির শাসন থেকে বেরোতে চাই। সো আর কিছু বলবেন নাকি? আমি জি পরবর্তী অবশ্যই আমি বলতে চাই যে এই যে আপনি বললেন নানা এবং নাতি কেন একজন আরেকজনকে এত ভালোবাসে, কারণটা হচ্ছে, আমি বলি প্রথমে নানার প্রসঙ্গে বলি। নানা এবং নাতি পরস্পরকে ভালোবাসে, কারণ নানাও ধান্দা করতেছে একসাথে, নাতিও ধান্দা করতেছে একসাথে, এবং দুইজন দুজনের ধান্দার ক্ষেত্রে তুই তোর মতো ধান্দা কর, আমি আমার মতো ধান্দা করি, কেউ কাউকে কিছু বলবো না, এই ধরনের একটা অলিখিত চুক্তি তাদের মাঝেও হয়েছে। এই চুক্তির ফলে যেটা হয়েছে, নানা ডক্টর ইউনূস তিনি তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা সুদ মওকুফ করিয়ে নিয়েছেন। আগামী 5 বছরের জন্য আয়কর অব্যাহতি সুবিধা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক। স্টারলিংকেও গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদারিত্ব রয়েছে। এই নানা ডক্টর ইউনূস তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাগিয়ে নিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি নামে, এবং এই নানা ডক্টর ইউনূস একটা আদম ব্যবসার লাইসেন্স বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে তার যারা নাতি রয়েছে তারাও কিন্তু পাল্লা দিয়ে নানার সাথেই আখের গুছিয়ে নিচ্ছেন। এই নানা তার নাতিদের যে কিংস পার্টি, এই কিংস পার্টির লোকদেরকে বলছে তোরা তোদের মতো দুর্নীতি কর, ভোগ বিলাস কর, কিচ্ছু বলবো না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি, নগদে 100 কোটি টাকা বেহাত হয়ে গেল, এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে কিন্তু ইতিমধ্যে সাবেক উপদেষ্টা যে নাহিদ ইসলাম, তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদের নাম উঠে আসলো। এবং এ প্রসঙ্গে কিন্তু নাহিদ বলেছেন যে আমার উপদেষ্টা থাকার সময় আতিক মোর্শেদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না, তখন নগদ বিষয়ক সব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হতো, এবং আমি পদত্যাগ করার পর আতিক মোর্শেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাহেবের সাথে কাজ করছেন। অর্থাৎ নাহিদ বলতে চাচ্ছে যে যেহেতু এই প্রতারক তার সাবেক পিএস এবং বর্তমানে ফয়েজ আহমেদ তৈয়বের সাথে কাজ করছে, তাই এর দায় নাহিদের নয় বরং ফয়েজ তৈয়বের। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই যে নগদ কেন্দ্রিক যে বাটপাড়িগুলো, এটা কিন্তু নাহিদ যখন উপদেষ্টা ছিল ওই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল। এটা এমন না যে হুট করে এখন বের হয়ে গেল। এই যে লেনদেনগুলো বা এই যে দুর্নীতিগুলো, এগুলো কিন্তু নাহিদের আমল থেকে হয়েছে, এখন সেগুলো ধরা পড়েছে। আমি একটা বোম ফাটাবো। হ্যাঁ, অ্যাটম বোম ফাটাই। জি, এই নাহিদ এখনো ছায়া উপদেষ্টা, জি, ঠিক আছে? নাহিদ পুরো মন্ত্রণালয় এখন ছায়া উপদেষ্টা, সে সবকিছু পরিচালনা করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সে সবকিছু পরিচালনা করছে। আর ফয়েজ যার নাম বললেন, উনি একজন ডামি, এবং উনার যে সহকারী আপনি যেটা বলছেন আতিক মোর্শেদ, যে এই যাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, দর্শক আপনারা একটু খোঁজ নিন, আমিও একটু জানতে চাই, আমি নিশ্চিত হতে চাই। এই আতিক মোর্শেদ হচ্ছে আমাদের নাহিদের শালা, ঠিক আছে? আমি এরকম খবর আর পাচ্ছি, আমরা একটু নিশ্চিত হতে চাই যে আসলেই কি সে নাহিদের শালা কিনা। শালা যদি না হয়, তার আত্মীয়, কনফার্ম, নিশ্চিত, ঠিক আছে? এই বোমটা ফাটালাম। এবং আরেকটা জিনিস আমি বলি, নাজমুল করিম রনি তার হয়ে কাজ করছে। এই নাজমুল করিম রনি হচ্ছে ছাত্রলীগের প্রোডাক্ট, এখন সে যুব দলে অংশগ্রহণ করেছে, এবং এই নাজমুল করিম রনি হচ্ছে তার ক্রিয়ানক এই আমাদের নাহিদের। সো নাহিদ কিন্তু মূলত এখন ছায়া উপদেষ্টা, তার নলেজের বাইরে এই আইসিটিতে কিছুই হচ্ছে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। এবং আমি আমার টিমকে বলে দিয়েছি, পুরো ঘটনা কি ঘটছে ওখানে, এগুলো আমরা তুলে আনবো, এবং দর্শক আপনারাও চোখ কান খোলা রাখেন, আপনারাও একটু খোঁজ দেন, খবর দেন আমাদেরকে, আমরা এগুলো প্রকাশ করতে চাই। সাকিব। জি, এবং আপনি যে নাহিদের প্রসঙ্গ বললেন, শুধু নাহিদ কেন, এই যে আরেকজন ছাত্র উপদেষ্টা যে এই যে যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার সাবেক
যে সহকারী একান্ত সচিব মুয়াজ্জেম হোসেন, তাকেও কিন্তু দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে। এখন কথা হচ্ছে কি যে তাদের যারা ব্যক্তিগত সহকারী এরা দুর্নীতি করেছে, নাহিদ দুর্নীতি করে নাই, আসিফ দুর্নীতি করে নাই। এখন নিজেদেরকে গা বাঁচাবার জন্য বলা হচ্ছে যে তাদের এপিএস দুর্নীতি করেছে, ব্যক্তিগত সহকারী দুর্নীতি করেছে, কিন্তু আসলে কে করেছে এটা তো আমরা বুঝি, এত তো ব্যাককল আমরা না। কারণ আমরা দেখেছি যে নাবিল গ্রুপের যে একটা টেলিভিশন চ্যানেল, ওইটার লাইসেন্স যখন করতে যাওয়া হলো, ডাইরেক্ট নাহিদের তরফ থেকে ওখানে 3 কোটি টাকা চাওয়া হয়েছিল, জানালে লাইসেন্স দেওয়া হবে না। জাওয়াদ নির্ঝর ফাঁস করেছিল, নাহিদ কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। জাওয়াদ নির্ঝর চ্যালেঞ্জ করেছিল যে আমি যে তথ্য দিলাম নাহিদ ভাই আপনি পারলে আমার সাথে কথা বললেন। নাহিদ কিন্তু কথা বলার সাহসও পায় নাই জাওয়াদ নির্ঝরের সাথে, কারণ জানে যে কথা বলতে গেলে আরো হিতে বিপরীত হবে। তো এটা তো জাওয়াদ নির্ঝর বলেছেই যে 3 কোটি টাকা আপনি এখান থেকে চেয়েছেন, পেয়েছেন কিনা তা জানি না, কিন্তু আপনি চেয়েছেন। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আপনার এই যে গ্রিন টিভি রংধনু গ্রুপের, সেটা নতুন ভাবে বাজারে আসতে চাচ্ছিল, এটা নিউজ চ্যানেল হিসেবে, ওটার লাইসেন্স কিন্তু তারা দিচ্ছে না। তারা নতুন ভাবে নাম করে আসতে চাচ্ছে, তাও হচ্ছে না। টাকা দিবা লাইসেন্স পাবা, নাহলে কোনো অপারেশন করতে পারবা না এখানে বাংলাদেশে। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই দুর্নীতিগুলোর সাথে এরা প্রত্যক্ষভাবে জড়িয়ে গিয়েছে। একদিকে নানা ডক্টর ইউনূস, তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন বা নিচ্ছেন, একদিকে আর তার নাতি যারা রয়েছে এই এনসিপির যারা, এদেরকে তিনি দিয়ে দিয়েছেন যে তুমি তোমরা যা ইচ্ছা তাই করে লুটপাট ইচ্ছা মতো করো, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। এখন এই লুটে পুটে খেয়ে এটার পক্ষে আমি একটা ছোট্ট ভিডিও প্লে করতে চাই, যে তারা যে দুর্নীতিতে কিভাবে মানে নিজেদেরকে করেছে, আমি তাদেরই একজনের ভিডিও আপনাকে একটু শোনাতে চাই। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 8-10 মাসের মধ্যে কি করে কোটি টাকার মালিক হতে পারে, এটা আমাদেরও মাথায় আসে না। সাকিব বলুন। এটাই আমি এই প্রসঙ্গে আমি সর্বশেষ আমি র্যাপ আপ করবো এটা বলেই যে আমি আসলে যতটুক না নাহিদকে বা আসিফকে দোষ দেব, তার থেকে আমি অনেক বেশি দোষ দেব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ তিনি এই নানা তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করতে দিয়েছেন, তাদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন, এবং এগুলো করেই কিন্তু তাদেরকে তিনি নষ্ট করেছেন। তারা স্টুডেন্ট, তাদের এই প্রতিনিধিত্ব দরকার ছিল না। তারা এখন পড়াশোনা করার সময়, তারা তাদের মেধার বিকাশ করতে পারতো, লেখাপড়া করতে পারতো। তাদেরকে এই যে লেখাপড়া কমপ্লিট না করে তাদেরকে যে রাজনীতিতে নিয়ে আসলেন, তাদেরকে উপদেষ্টা বানালেন এবং তাদেরকে যে এই দুর্নীতির সাথে জড়িয়ে দিলেন, তাদের পুরো ক্যারিয়ারটা কিন্তু তিনি ধ্বংস করলেন। তাই মনে করি যে ডক্টর ইউনূস তিনি এর জন্য দায়ী, কারণ তার রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য দায়ী। এবং তিনি নিজেই বলেছেন যে এই ছাত্ররা তার নিয়োগকর্তা, এবং এই নিয়োগকর্তাদের মাধ্যমে তিনি চাচ্ছেন এই দেশটাকে লুটে পুটে খেতে এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির অংশ হিসেবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে নিজের এবং নিজের নাতিদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে। এখন আমি আসলে অবাক হই যে একটা 84 বছরের মানুষ, তার জীবনের আর চাওয়া পাওয়া কি থাকতে পারে, কিন্তু দেখছি যে না, তার চাওয়া পাওয়ার আসলে শেষ নেই। এবং সর্বশেষ তার পরিকল্পনার অংশ হচ্ছে যে তিনি এই দেশটাকে একদম মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা মতো যাচ্ছে তাই অবস্থায় ঠেলে দিতেও তিনি কার্পণ্য করছেন না। তা আমি পরিশেষে এটাই বলবো যে আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যাকে মাথার তাজ বানিয়ে নিয়েছিলাম, আমাদের বুঝতে হবে যে এই মাথার তাজ কিন্তু আমাদের দেশের কিন্তু 12টা বাজিয়ে দিয়ে বিদায় নেবে। উনি দেশের 12টা বাজানোর আগে ওনাকে এখান থেকে সসম্মানে যদি আমরা বিদায় করতে না পারি, আমাদের কিন্তু সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ আমাদের জন্য ওয়েট করছে। অনেক ধন্যবাদ। এরপরে একদম শেষ প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে একটি ঘটনা, মানে একজনকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, অনেক রকম আলোচনা হয়েছে। হ্যাঁ, উনি হচ্ছেন কনক সারোয়ার। ওর নাম দিয়েছি আমরা কু সারোয়ার। হ্যাঁ, আমরা দেখুন, আমরা আজকে ইয়েও করেছি, থামলেন করেছি কু। এই কু সারোয়ারকে নিয়ে একটু আমরা কথা বলতে চাই। সাকিব, আপনি নিশ্চয়ই জানেন যে এই কু সারোয়ার সে একজনকে নিয়ে লাইভ করেছে। কনক সারোয়ার অনুষ্ঠানে গিয়ে নিজেকে নিষ্পাপ দাবি করেন
ইন্তিসার, একজন সামরিক কর্মকর্তা। এর সম্পর্কে আপনি একটু বলবেন এবং আপনি তার সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছেন এগুলো একটু আমাদের দর্শকদেরকে জানাবেন। তারপরে আমার কিছু এক্সপেরিয়েন্স আছে এই কু সার্ভারের ব্যাপারে, আমি আজকে এটি প্রকাশ করতে চাই আমাদের দর্শকদেরকে। গো হেড। ধন্যবাদ টিটো ভাই। আসলে মূল বিষয়টা হচ্ছে কি যে কনক সারোয়ার তো আমার বা আপনার একজন ভালোবাসার মানুষ ছিল। আমরা তো এই বছর খানেক আগেও তো যখন 2-3 বছর আগে নিউ ইয়র্কে গেলাম, তার সাথে আমরা দেখা করলাম, একসাথে আমরা ডিনার করলাম, ছবি তুললাম, একসাথে আমরা গ্রুপ ছবি তুললাম। কেন তুললাম? কারণ লোকটা গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। তার বোন যখন গ্রেপ্তার হলো তখন আমরাই সবার আগে ভয়েস উঠিয়েছি এবং তার বোনের মুক্তির দাবি করে আমরা অসংখ্য অনুষ্ঠান করেছি নাগরিক টিভিতে। এবং আপনি জানেন যে কনক সারোয়ার নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু তিনি ভুক্তভোগী ছিলেন। তারেক রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার করার পরে তাকে জেল খাটতে হয়েছিল। তো এই মানুষটি তো আসলে আমরা ভেবেছি গণতন্ত্রের পক্ষেই আজীবন থাকবেন, ভোটের পক্ষে থাকবেন, মানুষের অধিকারের পক্ষে থাকবেন। তো এই মানুষটি যখন আমরা দেখতে পাচ্ছি যে এখন রাত হয়ে গেলে তিনি বলছেন যে কু হচ্ছে, ক্যান্টনমেন্টে কু হচ্ছে, আজকের মধ্যে ওয়াকার ক্ষমতা নিয়ে নিচ্ছে, এ ধরনের কথাবার্তা তিনি বলছেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে তার মতো করে তিনি ন্যারেটিভ সাজাচ্ছেন। আবার ওদিক থেকে প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য বলছেন যে সেনাবাহিনী আমাদের সাথে অ্যালাইন্ড হচ্ছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই যে নানা ধরনের বয়ান তারা দিচ্ছেন, আমরা কিন্তু ভাবি যাচ্ছে এই লোকগুলো তো হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের সাথে একই সাথে সহযাত্রী ছিলেন, তারা নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা হাসিনার বিরুদ্ধে ভয়েস রাইজ করেছিলেন, আমাদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছিলেন। এখন কেন এই মানুষগুলো হঠাৎ করে পাল্টিয়ে গেলেন? এখন কেন এই মানুষগুলো হঠাৎ করে তারা নির্বাচনের বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য একটা ষড়যন্ত্রের অংশীদার হয়ে গেলেন? এগুলো আসলে ভাবলে খুব কষ্ট লাগে। আর এই কষ্টটা আরো বাড়িয়ে দিয়েছে এই বরখাস্তকৃত আপনার এই যিনি সেনাবাহিনীর যে নৌবাহিনীর যিনি একজন কর্মকর্তা ইন্তিসার ইনজামাম। তো এই যে ইন্তিসার ইনজামাম, তিনি সেনাবাহিনীতে যখন কর্মরত ছিলেন তখন তিনি সামরিক আইন ভঙ্গ করায় চাকরি হতে বাধ্যতামূলক কিন্তু অবসর প্রদান করা হয় তাকে, এবং পরবর্তীতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তার বিবেচনায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তো এরকম একটি মানুষকে তিনি প্ল্যাটফর্ম দিয়েছেন এবং তাকে দিয়ে তিনি মানে কিছু মিথ্যাচার তিনি তার অনুষ্ঠানে তুলে ধরেছেন। এই মিথ্যাচারগুলো তিনি পাবলিক ডোমেইনে এনে তার প্রতি মানুষের একটা সিম্প্যাথি রেইজ করার চেষ্টা করেছেন। এখন কথা হচ্ছে কি যে এই ইন্তিসার, হ্যাঁ তিনি একটা ভালো ভূমিকা রেখেছিলেন। তিনি 4 আগস্ট ফেসবুক লাইভে এসে তিনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তিনি অনেক চমৎকার কথা বলেছিলেন, সেজন্য অবশ্যই তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তার মানে এই না যে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন বলে তিনি যা ইচ্ছা তাই করে তিনি নেভিতে চাকরি করার ইচ্ছা পোষণ করবেন বা ওটা তাকে করতে দিতে হবে, ওটা হতে পারে না। আপনি ভালো একটা অবদান রেখেছেন বলেই আপনি যা ইচ্ছা তাই করবেন, তা হতে পারে না। এখন তার সম্পর্কে অনুসন্ধান করে যেটা জানা গিয়েছে সেটা হলো যে তিনি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় বিধি বহির্ভূত ভাবে একজন মহিলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় সম্পর্ক আরো গভীর এবং চলমান রাখার লক্ষ্যে তিনি ওই মহিলার সাথে প্রতারণা করে মোবাইলে 3 বার কবুল বলে স্ত্রীর স্বীকৃতি দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন এবং তাকে পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে করার জন্য প্রলোভন দেখান। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এই ইন্তিসার তিনি এই, আপনি জানেন যে এই নেভি কর্মকর্তা যারা, তাদের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে নীতিমালা আছে। তারা কিন্তু আমার মতো আপনার মতো যেমন তেমন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারে না, ওই অধিকার তাদের নেই। কিন্তু তিনি ওই নীতিমালার কিন্তু ব্যত্যয় ঘটিয়েছেন, একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন এবং 2020 সাল থেকে 2024 সালের মধ্যে তিনি একাধিক নারীর সাথে কিন্তু তিনি অবৈধ সম্পর্ক করেছেন, ভিডিও কল করেছেন, অহেতুক ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে বিভিন্ন নারীদেরকে তিনি অশালীন টেক্সট পাঠিয়েছেন। এখন শুধু তাই না, তিনি তার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত চতুরতার আশ্রয় গ্রহণ করে রাষ্ট্রীয় আইন অমান্য করে কৌশলে 10ম শ্রেণীতে অধ্যয়নরত একজন অপ্রাপ্ত বয়স্ক নারী 17 বছরের, তার সাথে 8 ডিসেম্বর 2023 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তখন তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই নারীকে তালাক প্রদান করেন। এখন চাকরিতে কর্মরত অবস্থায়, ইউনিফর্ম পরিহিত অবস্থায় তিনি আরো যেটা করেছেন আর কি, যে তিনি যে জাহাজে কাজ করতেন ওই জাহাজের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল যে অংশ রয়েছে সেটা ছবি তুলে তিনি ফেসবুকে আপলোড করেছিলেন, যা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করার মাধ্যমে সামরিক বাহিনীর যে নিয়ম, এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছিলেন। এখন মূল বিষয়টা হচ্ছে কি, তার একটা দেখেন একটা ইনোসেন্ট একটা ফেস, সাবলীল বাচন ভঙ্গি রয়েছে।
এবং এটাকে পুঁজি করে তিনি কিন্তু প্রচুর নারীদেরকে পটিয়েছিলেন, তাদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলেন, এবং এই নারীদের অনেকেই তার বিরুদ্ধে পরবর্তীতে নৈতিক স্থলনের অভিযোগ করেছেন, এবং তারা তার বিরুদ্ধে ওই নৌবাহিনীর হেডকোয়ার্টারে গিয়ে তার বিরুদ্ধে বিশদ চিঠি লিখেছেন, তার শাস্তির দাবি করেছেন। এ ধরনের চিঠি আমি আমার ফেসবুকে পোস্টও করেছি, যে এই লোকের বিরুদ্ধে বিভিন্ন নারী যে বিভিন্ন অভিযোগ দিয়ে চিঠি দিয়েছেন সেগুলো পোস্ট করেছি। একাধিক নারীর সাথে তার যে অবৈধ সম্পর্ক ছিল ভিডিও কলে, সেগুলোর স্ক্রিনশট আমি কিন্তু, ভিডিও কলের যে স্ক্রিনশট সেগুলো আমি পোস্ট করেছি। তো এখন আমার কথা হচ্ছে যে এ ধরনের একজন ব্যক্তিকে যখন কনক সরারের মতো একজন সচেতন অ্যাক্টিভিস্ট তিনি যখন প্ল্যাটফর্ম দিয়ে বোঝাবার চেষ্টা করেন যে ওয়াকারের লোকজন বা বর্তমান প্রতিরক্ষা বাহিনীর লোকজন তারা ফ্যাসিবাদের দোসর, এ কারণেই জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা একজন লোককে এভাবে তারা বহিষ্কার করেছেন, পুরো ন্যারেটিভটাকে কিন্তু তিনি চেঞ্জ করে দিচ্ছেন। দ্য ফ্যাক্ট ইজ তার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া হয়েছে বা তাকে যে বহিষ্কার করা হয়েছে এটা তার নৈতিক স্থলনজনিত অপরাধের কারণে, তার অসৎ উপায় অবলম্বন করার কারণে, বিভিন্ন নারীদের সাথে প্রেমের সম্পর্কের নামে অবৈধ সম্পর্ক স্থাপন করার কারণে, এবং জাহাজের ছবি, সংবেদনশীল স্থানের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়ার কারণে এসব অপরাধেই তাকে বহিষ্কার করা হয়েছে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ 4 আগস্টে তার ভূমিকার জন্য। আমি একটু আপনাকে একটু যোগ করে একটু জাস্ট একটু সংযোগ করতে মানে করতে চাই একটু। আচ্ছা বলুন তো, এই কনক সারোয়ারের কাছে সবাই মানে এই 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 নারী দ্বারা মানে কি বলবো, এই ঘটনায় চাকরিচ্যুত ব্যক্তিরা এই কনকের এখানে যায় কেন? এই যে কুসারোডের এখানে ভিড় করে কেন? আপনি দেখেন লেফটেন্যান্ট কর্নেল ওই যে একজন যায় না, মোস্তাফিজ, তার চাকরিটাও গেছে কিন্তু এই নারীদের সাথে। এবং আমি আজকে অন রেকর্ড একটা কথা বলে দিই, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ তিনি কিন্তু আপনার ওই যে কল্যাণ পার্টির যে ইব্রাহিমের মেয়ের সাথে তিনি অবৈধ সম্পর্ক করেছিলেন, ইব্রাহিমের মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, এবং আরো অনেক মেয়ের সাথেই তার ছিল। তো এই ধরনের একজন ব্যক্তি, এবং আরেকটা বড় কথা বলি, বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হলো, খালেদা জিয়ার বাসায় যে মদের বোতল রাখা হলো, ইমপ্ল্যান্ট করা হলো, খালেদা জিয়ার বাসায় ইলিশ মাছ ছিল, ইলিশ মাছগুলো নিয়ে নিজের বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়েছিল এই মোস্তাফিজ। এখন এই মোস্তাফিজের মতো একজন ব্যক্তিকে কনক সারার প্ল্যাটফর্ম দিচ্ছেন, প্ল্যাটফর্ম দিয়ে তাকে একটা গণতন্ত্রের পক্ষের মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন। অথচ এই মোস্তাফিজ তিনি ছিলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর। বেগম খালেদা জিয়াকে যখন উচ্ছেদ করা হলো, উচ্ছেদ অভিযানের তিনিও একজন কর্মী ছিলেন, বেগম খালেদা জিয়ার বাসায় মদের বোতল ইমপ্ল্যান্ট করলেন। এই বিতর্কিত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ তিনি এই কনক সারোয়ারের অনুষ্ঠানে এখন যান, এবং তার মতো ব্যক্তিরা বা তার মতো বিতর্কিত লোকদেরকেই এখন কনক সারোয়ারের মতো লোক প্ল্যাটফর্ম দেন। আর সবচেয়ে হাস্যকর লাগে কি টিটো ভাই, একটু বলি, সবচেয়ে হাস্যকর যেটা লাগে, এই কনক সারোয়ার এবং তার গ্রুপের যারা, তারা আবার বলেন যে ডক্টর ইউনূসকে সরাতে চাইলে আমরা সাথে সাথে এয়ারপোর্টে চলে যাব, ওটা ঠেকিয়ে দেব। আমরাও বলতে চাই, আমরা আপনাদের সম্পর্কে যা যা বলছি সব কথা উইথড্র করে জাতির কাছে মাপ চাবো। যদি সত্যিকার অর্থেই আপনারা 3 জন কোনোদিন বাংলাদেশে যেতে পারেন বা যান, আমরা জানি আপনারা কখনোই বাংলাদেশে যাবেন না, আপনাদের মূল পারপোজটাই হচ্ছে বিদেশের মাটিতে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেদের ইউটিউব ব্যবসা, নিজেদের ধান্দা বাস্তবায়ন করা, নিজেদের লোকজনকে ইউনূস সরকারের ভেতরে রেখে এখান থেকে একটা ফোন করে দিবেন, উমুকের বদলি হয়ে যাবে, উমুকের নিয়োগ হয়ে যাবে, এই কাজগুলো করে নিজেদের ধান্দা বাস্তবায়ন করা। আপনারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে যাইতেন তাহলে তো 5ই আগস্টের পরেই যাইতেন, যেভাবে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান চলে গিয়েছেন। কই, তার তো কোনো নিরাপত্তা হুমকি তিনি মনে করেন নাই। 5ই আগস্টে হাসিনা চলে গেছে, এখন দেশে ফেরত যেতে সমস্যা কি? আমি বাংলাদেশে গেছি, টিটো ভাই বাংলাদেশে গেছে, মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে গেছেন, কই আমরা তো কেউ কোনো ঝুঁকি অনুভব করি নাই। হাসিনা চলে গেছে, আমাদের আর কে আছে বাংলাদেশে শত্রু? টিটো ভাই আবার কয়েকদিন পরে যাচ্ছেন, আমি আবার কয়েকদিন পরে বাংলাদেশে যাবো ইনশাল্লাহ। তো কেন যাচ্ছি? কারণ আমি জানি আমার দেশ স্বাধীন, আমার দেশে কোনো হাসিনা নাই, আমার দেশে যেতে কোনো সমস্যা নাই। মাহমুদুর রহমান তিনি চলে গেছেন, তিনি আমার দেশ পত্রিকা চালু করেছেন, সুন্দরভাবে আমার দেশ চালাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে সবাই যেতে পারে, এই ত্রিরত্ন তারা যেতে পারে না। এই ত্রিরত্ন আজীবন অনলাইনে বসে বসে দেশের মানুষকে উস্কানি মারবে, এবং এই উস্কানি মেরেই উস্কানি মবাচার্য এবং তারা এই কু সারোয়ার এরা মিলে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, উস্কানি
মবাচার্য এবং এই কুসারোয়ার, এই গং, তারা দেশকে অস্থিতিশীল করবে আর হাক ঢাক মারবে। আমরা বাংলাদেশে 3 জন চলে আসব, ঢাকা এয়ারপোর্টে আমরা সাথে সাথে ল্যান্ড করব। এখন আমি তাদের মুরিদ যারা রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদের এই পীর সাহেবরা কোনোদিনও বাংলাদেশের মাটিতে যাবে না, কোনোদিনও তারা বাংলাদেশের মাটিতে যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা প্যারিসে বসে তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছে, এই সুযোগ সুবিধাগুলো ত্যাগ করে তারা কোনোদিনও আপনাদের সাথে বাংলাদেশে দাঁড়াবে না। তারা সারা জীবন এই প্রবাসে থেকে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে, আপনাদেরকে উস্কানি মারার জন্য কন্টেন্ট তৈরি করবে। আপনারা মুড়ি নিবেন, পপকর্ন নিবেন, পপকর্ন খেতে খেতে কুয়ের গল্প শুনতে কিন্তু মজা লাগে। ওয়াকারুজ্জামানকে যখন গালাগালি করে তারা ভিডিও বানাবে, ওটা শুনতে কিন্তু খুব মজা লাগে, শরীরে জোশ আইসা পড়ে। আপনি যখনই নেগেটিভ কথাবার্তা বলবেন ওটা শুনতে কিন্তু ভালো লাগে। পপুলিস্ট কথাবার্তা যখন বলবেন ওগুলি শুনতে কিন্তু ভালো লাগে। আপনি মুড়ি মাখায়া সুন্দর করে যখন কনক সরারের টকশো দেখবেন বা ওই উস্কানি মবাচার্যের টকশো দেখবেন, আপনার শুনতে কিন্তু খুব ভালো লাগবে। আপনি যখন গালাগালি দেখবেন বা এই ধরনের কন্টেন্ট দেখবেন, আপনার শুনতে খুব মজা লাগবে, শরীরে একটা জোশ আসবে যে আরে সুন্দর কথাবার্তা বলতেছে তারা। কারণ নেগেটিভ কথাবার্তা শুনতে কিন্তু পাবলিক পছন্দ করে। তো ওই নেগেটিভ জিনিসগুলো আপনারা পাবলিককে খাওয়াচ্ছেন, খাওয়ায়া আপনারা দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় করতে চাচ্ছেন। কারণ করে তো আপনার কোনো অসুবিধা নাই, কারণ আপনি তো ওই 14,500 মাইল দূরে আপনি বিদেশের মাটিতে আছেন, আপনি জীবনেও বাংলাদেশে যাবেন না। আপনি সর্বোচ্চ যেটা করবেন কি, মাঝে মাঝে ওই একটা পোস্টার ছাড়বেন যে আমরা 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে নাইমা পড়বো, আসতেছি। জীবনেও যাবেন না, কিন্তু বৈশা বৈশা মজা লুটবেন, বৈশা বৈশা কুয়ের গল্প বলবেন, বৈশা বৈশা আপনারা অস্থিতিশীল করবেন দেশকে। এবং এখন আমি বলবো আমাদের এই জনগণকে তারা চদু জনতা ভাবে। আমি মনে করি না আমাদের দেশের জনগণ চদু। জনগণ ভালো করেই এদের ভাওতাবাজি বুঝতে পারছে। একদম এবং এই কারণেই আপনি দেখেন যে তারা যে উলঙ্গ হয়ে যাচ্ছে জনগণের কাছে, ইন লিটারাল সেন্স তারা যে উলঙ্গ হয়ে যাচ্ছে, আরেকটা কথা আমি যোগ তারা করি, যে ল্যাংটা বাবা হয়ে যাচ্ছে এইসব 2 নাম্বারই করতে গিয়ে, তারা নিজেরাও বুঝতেছে না। অথচ দেখেন আমরা কিন্তু তাদেরকে ভালোবাসতাম, তাদের এত এত ফলোয়ার ছিল, এত এত সাবস্ক্রাইবার, এত এত মানুষ তাদের কন্টেন্ট দেখে, তাদের তো জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত ছিল। তারা মনে করছে কি আমি পাবলিককে যা খাওয়াবো পাবলিক তাই খাবে। না রে ভাই, পাবলিক এত বড় বেকুব না। না না, এত বেকুব বুঝে সাকিব, আমি বলি পাবলিক যে বেকুব না এবং অনেকে যে বেকুব না, এটার একটা প্রমাণ দিই আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন, অবশ্যই জানেন, আপনি এনার নাম শুনছেন তো না, যে কনক সারোয়ারের কাছে প্রতিদিন উনি টকশো করতেন, মিনার রশিদ। মিনার রশিদ লিখেছেন প্রতিরক্ষা বাহিনীর উপর বিশ্বাস ও আস্থা হারানো বিপদ। ঠিক আছে, এই মিনার রশিদকে রয়ের এজেন্ট বানিয়ে ফেলা হয়েছে। এই কেন দেখবেন 1 মাস যাবত মিনার রশিদ আর এই কুসারোয়ারের সাথে নাই। ঠিক আছে, আমি আবারও বলি, এই কুসারোয়ারের কাছে আসতেন মিনার রশিদ, উনি একজন দেশপ্রেমিক মানুষ। না, শুধু তাই না তো, আপনি দেখেন না এই কুসারোয়ারের সাথে কিন্তু আমাদের নুরুল হক নূরও গিয়েছিল, ভিপি নুরুল হক নূরও গিয়েছিল। এখন নুরুল হক নূরও কিন্তু নাই। আন্দালিব রহমান পার্থ কিন্তু তার সাথে গিয়েছিল, আন্দালিব পার্থও নাই। কারণ কি, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার সময় যখন তাদের মতের সাথে মিলতো এই লোকগুলোকে তারা আমন্ত্রণ জানাতো। এখন তাদের কাছে নুরুল হক নূর খারাপ, তাদের কাছে আন্দালিব পার্থ খারাপ, তাদের কাছে রুমিন ফারানা খারাপ। অথচ রুমিন ফারানাকে নিয়েও কিন্তু এই কুসারোয়ারের লোকজন টকশো করেছিল এক সময়। এখন রুমিন ফারানা খারাপ, এখন রুমিন ফারানা রয়ের এজেন্ট, এখন ডাক্তার জাহেদ রয়ের এজেন্ট, তারপরে ফাহাম আব্দুল সালাম রয়ের এজেন্ট, জুলকারনাইন সামি রয়ের এজেন্ট, আমরা সবাই রয়ের এজেন্ট। তারা একমাত্র ফেরেস্তা, তারা একমাত্র ভালো, তারা একমাত্র দেশপ্রেমিক। এই কারণেই তারা দেশে আসে না। আরে বাবা, আমার দেশের এতই কপাল খারাপ, প্রকৃত দেশপ্রেমিকরা থাকে প্যারিসে, প্রকৃত দেশপ্রেমিকরা থাকে আমেরিকাতে, প্রকৃত দেশপ্রেমিক দেশের মাটিতে যায় না। এই দেশপ্রেমিক লইয়া আমরা কি করিব? ঠিক আছে, দেখেন মিনার রশিদ চমৎকার করে উনি লিখেছেন যে মোনাফেক বা গাদ্দারি মোকাবেলায় এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সজাগ করতে হবে, সতর্ক থাকতে হবে। দালালি বা মুনাফিকির লক্ষণ সমূহ তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করতে হবে। এর পরিবর্তে একজন আরেকজনকে মুনাফেক বা দালাল ডাকলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আল্লাহ সবাইকে এ ব্যাপারে যথার্থ প্রজ্ঞা ও নসিহত দান করুন, আমিন। এখন প্রশ্ন হচ্ছে সাকিব, আমি কি বলবো বলেন, যে আস্তে আস্তে মানুষ বুঝতে পারতেছে, এটাও কিন্তু খারাপ না। দেখুন, আপনি একটু আগে বললেন নেংটু বাবা, আপনাদের এই নেংটু বাবার যে প্রভাব, এই প্রভাব
কিন্তু কমে আসছে। কেন? কারণ মানে আপনার একটা লিমিট থাকতে হবে। আপনি লিমিট ক্রস করলে, আরে ভাই সীমা লঙ্ঘনকারীকে তো আমাদের আল্লাহ পছন্দ করেন না, তো এই সীমা লঙ্ঘন করছেন ওনারা এমন কিছু ঘটাচ্ছে। যেমন সাকিব, আমি আপনাকে বলি, আজকে আমাদের দর্শক, এই প্রসঙ্গটা আমি আনতে চাইনি, কিন্তু আমি আনছি আজকে, একটু পাবলিক করতে চাই, মানুষকে একটু জানাতে চাই। সাকিব, এই সারোয়ারের সাথে আমার একটা ছবি আমি একটু প্রকাশ করতে চাই আজকে। এটা হচ্ছে সারোয়ার যেদিন নিউ ইয়র্কে আসেন তার পরের দিনের ছবি। এই সারোয়ারকে আমি সিপিজে তে নিয়ে গেছিলাম। সিপিজি এর ডানে যাকে দেখছেন উনি হচ্ছেন প্রজেক্ট কোঅর্ডিনেটর। সিপিজি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলেন আমার বাঁয়ে যিনি আছেন উনি। এখন প্রশ্ন হচ্ছেন, উনি একজন আমেরিকান ইন্ডিয়ান, ঠিক আছে, উনি আমার বন্ধু। সারোয়ার যখন জেল থেকে বেরোলেন, এই সারোয়ার যখন বাংলাদেশের জেলখানা থেকে বেরোই উনি আমাকে প্রথমে ফোন করলেন। ফোন করে বললেন যে টিটো ভাই, আপনি তো ইলিয়াসকে শেল্টার দিয়েছেন, আমাকে কিন্তু আপনাকে রিসিভ করতে আসতে হবে নিউ ইয়র্কে। সাকিব, আমি গেছিলাম ওনাকে রিসিভ করতে নিউ ইয়র্কে। মানে আপনি কানাডা থেকে নিউ ইয়র্কে গিয়ে ওনাকে রিসিভ করছেন? ওনাকে রিসিভ করতে গেছি, এবং যাওয়ার আগে আমি এই সিপিজের আমার এই বন্ধুকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যে সারোয়ার আসবে, ওর পক্ষে তোমরা রিপোর্ট করেছিলা, কনক সারোয়ার আসতেছে, একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করো। তো এই 17 সালে উনি আমেরিকাতে আসেন। উনি যেদিন আসেন তার পরের দিনই, একদিন পরে আমি এই সিপিজের সাথে মিটিং এ আমি ঠিক করি, এবং এই মিটিং এ আমি তাকে নিয়ে যাই। এই যে ছবি যে তুলছে সাকিব, এ হচ্ছে, আপনি তাকে চেনেন, রইস আহমেদ, আমার বন্ধু। রইস তুলেছে ছবি সিপিজের অফিসে। এই সিপিজের কারণে কনক সারোয়ার গ্রিন কার্ড পেয়েছে বাংলাদেশে, আমেরিকাতে। এই সিপিজের কারণে সিপিজে তার বাড়ি ভাড়া দিয়েছে, সিপিজে তার পকেট খরচ দিয়েছে, সিপিজে তার সমস্ত রকম উকিলের খরচ দিয়েছে এই সিপিজে। মানে এই যোগসূত্রটা তো আপনিই করে দিয়েছিলেন? আমি করে দিয়েছিলাম। অথচ দেখেন আজকে এই কনক স্যারের কাছে জিজ্ঞেস করলে বা ইকু স্যারের কাছে জিজ্ঞেস করলে বলবে যে টিটো সাকিব তো বাটপার। আমাকে আপনাকে নিয়ে এমন কোন জঘন্য কথা নেই। এই মিটিং এ ইলিয়াসেরও যাওয়ার কথা ছিল, ইলিয়াস যেতে পারেনি। সে তখন একটা পিজা স্টোরে কাজ করে, সে ছুটি পায় নাই। ওইটা আবার আরেকটা ঘটনা। পরে আমি আমাকে যেহেতু ও মাইন্ড করেছে, পিজা যেহেতু ওকে নিতে পারি নাই, একদিন পরে ও অনুরোধ করেছিল, কিন্তু আমরা একদিন আগে মিটিংটা করেছি। ওই গল্প না আমি পরে করব। আমি ইলিয়াস কিন্তু খুব আবেগপ্রবণ একটা ছেলে। ইলিয়াস কিন্তু ক্রিমিনাল না, ইলিয়াস কিন্তু প্রচন্ড দেশপ্রেমিক। ইলিয়াস কিন্তু ক্রিমিনালই করে না, এটা সত্য। ওর ভারতের প্রতি সাংঘাতিক রকম ক্ষোভ, এটা আমি ভালোবাসি। কিন্তু এই সারোয়ার হচ্ছে মানে ইলিয়াস হোসেনকে মিসগাইড, ইলিয়াস হোসেনকে যদি কেউ মিসগাইড করে থাকে, নাম্বার 1 হচ্ছে সারোয়ার। এই সারোয়ার তা আমি আজকে এটা প্রকাশ করলাম দর্শক, যে এই সারোয়ার আমাকে রিকোয়েস্ট করলো এবং আমি গেলাম তাকে রিসিভ করতে, এবং আমি তাকে নিয়ে দিলাম, এবং সিপিজের কারণে তার সমস্ত কিছু হয়েছে। সাকিব, সে গ্রিন কার্ড পেয়েছে, আমাকে কিন্তু ফোন করে জানায়নি, আমি মানুষের মাধ্যমে জেনেছি। ঠিক আছে, এই হচ্ছে কনক সারোয়ার। আমি কোনোদিন এটা প্রকাশ করতে চাইনি, এটা কোনোদিনই বলতে চাইনি আমি, কারণ এটা বলাটা পাবলিকলি, এটা বলবো কেন আমি। আরেকটা বিষয় পাবলিকলি একটু বলা দরকার। এই যে কিছু দর্শক প্রশ্ন করেছে যে আমরা এত সমালোচনা করি, আমরা জ্যাকব মিল্টনকে নিয়ে কেন কিছু বলি না। তা আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে দেখেন, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অধ্যাপক তাজ হাশমি, তিনিও একসময় নিয়মিত অতিথি ছিলেন। জ্যাকব মিল্টন, তিনিও একসময় নিয়মিত অতিথি ছিলেন। তো এখন তারা তাদের মতো করে তাদের প্ল্যাটফর্মে তারা অনুষ্ঠান করছেন। তাজ হাশমি, তিনি আমাদের বয়সে মুরব্বী, তিনি তার মতো করে অনুষ্ঠান করছেন। জ্যাকব মিল্টন, তিনি তার মতো করে করছেন। তাদের মতের সাথে আমাদের মতের এখন মিলছে না। তার মানে এই না যে আমি আমার সাবেক অতিথি
যার সাথে আমি দীর্ঘ সময় টকশো করেছি। আমি তাজ হাশমির সাথে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আমি টকশো করেছি। জ্যাকব মিল্টনের সাথেও প্রায় 1.5 থেকে 2 বছর আমি টকশো করেছি। তো তাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছিল। তো এখন ওই মানুষগুলোর সাথে এখন আমার রাজনৈতিক দর্শনে যদি ভিন্নতা আসে বা মত পার্থক্য আসে, তার মানে এই না যে আমি এখন এই ব্যক্তিগুলোকে নিয়ে আমি গালাগালি করব বা আমি তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো। হ্যাঁ, জ্যাকব মিল্টন তিনি আমার বয়সে মুরব্বী, তিনি আমাকে নিয়ে সমালোচনা যদি করতে চান তিনি করতেই পারেন। তার মানে এই না যে আমি তাকে নিয়ে পাল্টা সমালোচনা করব। এই কারণেই করব না, কারণ তিনি তো একসময় আমার অতিথি ছিলেন। তাকে নিয়ে তো আমি প্রায় 1.5 থেকে 2 বছর আমি একটা কন্টিনিউয়াসলি একটা শো করেছি, যেটা আমি ফ্যাসিবাদের পতনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রচুর জনপ্রিয় একটা শো ছিল, যা স্ট্রেট টক উইথ জ্যাকব মিল্টন। এবং আমি এই শোটা নিয়ে প্রাউড ফিল করি যে দেশের একটা ক্রান্তি লগ্নে আমি আর জ্যাকব মিল্টন চমৎকার একটা শো পরিচালনা করেছিলাম। পরবর্তীতে হাসিনার ফ্যাসিবাদের পতনের পরে আমার দর্শন, আমার চিন্তা চেতনার সাথে তার চিন্তা চেতনার একটা পার্থক্য দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আর একসাথে শো করিনি। কিন্তু ব্যক্তিগতভাবে জ্যাকব মিল্টনের প্রতি আমার যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এটা অতীতেও যেভাবে ছিল ভবিষ্যতে ভাবে থাকবে। আর জ্যাকব মিল্টন ব্যক্তিগতভাবে তিনি আমাকে যদি সমালোচনা করেন, গালাগালি করেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মানে এই না যে আমি সাকিব তাকে পাল্টা গালাগালি দিব, সম্ভব না সেটা, কখনো না। এবং সাকিব আপনি নিজেও জানেন যে ডক্টর কনক সারোয়ার আমাকে নিয়ে আপনাকে নিয়ে গালাগালি করেছে। আজ পর্যন্ত আমি ডক্টর তাজ হাশমিকে নিয়ে কোনোদিন খারাপ মন্তব্য করিনি। দ্বিতীয়ত, জ্যাকব ভাইয়ের সাথে আমার রিলেশন তো আজকের না, 30 বছরের। এবং আপনি নিজেও জানেন আমার সম্পর্কে, আপনি আপনার চেয়ে ভালো তো আর কে জানবে। 3-4-3.5 বছর ধরে আমরা একসাথে কাজ করছি। আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না, এবং উনার সাথে আমার সম্পর্ক এখনো অনেক ভালো। আমরা ফোনে কথা বলি। হ্যাঁ, এখন জ্যাকব মিল্টনের বিরুদ্ধে আমরা লেগে যাব না, না, এটা কোনোদিনই করবো না, কোনোদিনই হবে না। হ্যাঁ, উনিও আমার বিরুদ্ধে কোনো কিছু বলবেন না, কোনোদিনই বলবেন না, এবং আমরাও তার বিরুদ্ধে কোনো কিছু বলবো না। এবং এটা বলা যায় না, ঠিক আছে। তার সাথে আমার রিলেশন, আমি নিউ ইয়র্কে গেলে উনার বাসায় উঠি। আমি নিউ ইয়র্কে যদি যাই, উনি জোর করে উনার বাসায় আমাকে উঠায়। হ্যাঁ, সো এই রিলেশনটা আমাদের থাকবে, এই রিলেশন আমার নষ্ট হবে না, কোনোদিনই নষ্ট হবে না। তো দর্শক যে প্রশ্ন করেছেন, তার এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, উনি উনার মতো কথা বলুক। হ্যাঁ, আমরা উনাকে কাউন্টার করছি না। তবে উনি হয়তো ভুল নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা হয়তো তখন হয়তো অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আশা করি যে উনি উনার ভুলটা বুঝতে পারবেন। তো সাকিব, আমরা প্যাক আপ করবো। আমি সর্বশেষ যেটা বলতে চাই যে কু সারোয়ারকে নিয়ে আমার আজকে এটা প্রকাশ করলাম, এবং আপনি আরেকটা ঘটনাও আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, এবং আমি এটা এখানে রেকর্ডে রাখতে চাই। আপনি জানেন যে কোভিডের সময় হঠাৎ আমাকে কনক সারোয়ার ফোন করে বললেন, মানে আমি উনার ক্যারেক্টারটা বলতে চাই। হ্যাঁ, কনক সারোয়ার ফোন করে আমাকে বললেন, টিটো ভাই, উনি আমাকে বস করে বললেন, বস আপনাকে কিন্তু ইয়েতে আসতে হবে, টকশোতে আসতে হবে। তো ঠিক আছে, কে থাকবে? ইলিয়াস থাকবে। ইলিয়াস, আমি আর আপনি থাকবো। ওকে। তো আমরা টকশো শুরু করলাম, এবং টকশো শেষ হলো। টকশো শেষ হওয়ার পরে দেখি যে কোথাও আর খুঁজে পাই না টকশো কই। তো এবং মানে আল্লাহর কি রহমত যে ওই টকশোটা আপনি দেখতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম ইলিয়াসকে, ইলিয়াস টকশো কই? বলে আমি তো জানি না, টকশো তো থাকার কথা। আমি কনককে ফোন করছি, কনক ভাই এই টকশো কই? টকশো নাই কেন? তো এমন একটা ভাব দেখালো সে, যে মানে সে বুঝে না বিষয়টা কি ছিল। আমি সেখানে হাসিনার বিরুদ্ধে কথা বলছিলেন, আমি 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 কাউন্টার করছিলাম হাসিনার পক্ষে, যে আপনি যেটা বলছেন খারাপ, আমাকে প্রমাণ করে দিন। এটা না প্রমাণ করলে ওই খালি গালি দিচ্ছেন, খালি অযৌক্তিক কথা বলছেন, কোনো প্রমাণ নাই, এটা কেন করছেন? ওই যে আমি বলছি, এই জন্য উনি ওটা মানে আপনাকে হাসিনার দালাল মনে করছিল। আমি হাসিনা আমাকে ডিলিট করে দিই, ঠিক আছে। এবং আরেকটা বোমা ফাটাতে চাই আজকে দর্শক, আরেকটা শেষ বোমা, এই কু সারোয়ারের ব্যাপারে শেষ বোমা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কু সারোয়ারের সাথে আমি রেস্টুরেন্টে ছিলাম নিউ ইয়র্কে। এই বিএনপির এক ভদ্রলোক ওনার সাথে দেখা করলেন, পরে জানলাম উনি বিএনপির। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, উনাকে একটা মোটা খাম দিয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? না এটা। তো আমি একটু জোর জবস্তি ধরলাম, কি ব্যাপার, এটা কি? পরে জানলাম যে এটা উনি টাকার একটা বান্ডিল, আমেরিকান ডলার।
বিএনপির এক ভদ্রলোক দিয়ে গেলেন ওনাকে, কি ভাইয়া দিয়েছে তাকে। হু ইজ দ্য ভাইয়া? ভাইয়া হচ্ছে তারেক রহমান। এখন আমি আমি চ্যালেঞ্জ করছি এই কুসারোয়ারকে, এই কুসারোয়ারের যদি বুকে পাটা থাকে আমার সাথে লাইভে আসবে, এসে বলবে যে না টিটু ভাই এটা মিথ্যা কথা বলেছে। ঠিক আছে? তো এই তারেক রহমান তাকে আর্থিক সহযোগিতা করেছে প্রচুর, এটা এটা ইলিয়াসও জানে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না এটা খারাপ কিছু, কারণ এই তারেক রহমানের কারণেই কিন্তু সে বিপদে পড়ছিল। অর্থাৎ তারেক রহমানের বক্তব্য 21 টেলিভিশনে প্রচারের কারণেই কিন্তু উনি বিপদে পড়েছিলেন, জেল খেটেছিলেন। তো তারেক রহমান ওনাকে আর্থিকভাবে সহায়তা করতেও পারে, অসুবিধা নেই, আমি এটাকে খারাপ কিছু দেখি না। কিন্তু উনি যখন তারেক রহমান সম্পর্কে যাতা কথা বলেন, উনি যখন বিএনপি সম্পর্কে যাতা কথা বলেন, এটা শুনতে ভালো থাকায় না। তার কারণ আমরা তো বিএনপির সমালোচনা আমি আপনি করেছি মানে অসংখ্য, জ্যাকব মিল্টনও করেছে প্রচুর, আমরা তো করতে পারি। আমরা তারেক রহমানকে আমি সমালোচনা করেছি প্রচুর, এটা আছে। আপনি যে দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। পাশাপাশি জামাতের সাথে দোহায় কার সাথে বৈঠক হয়েছে এটা নিয়ে কথা বলেছেন। তো এটা কার সাথে বৈঠক হয়েছে এটা আসলে আমরা জানি না, কিন্তু আলোচনা হচ্ছে যে কাতারে একটা বৈঠক হয়েছে দোহায়। এই বৈঠকের পরই নির্বাচন এবং সংস্কার নিয়ে তারা তারা সিদ্ধান্তে পৌঁছাইছে যে তারা সংস্কার চায়, নির্বাচন চায় না। পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছেন নাজমুস সাকিব, কথা বলেছেন তিনি পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনক সরোয়ারকে নিয়ে, তারা কেন এই কথাগুলো বলছে। আমি বলি যে আসলে তারা যেটা বলছে সেটা অবশ্য যুক্তি, কিন্তু এই নাজমুস সাকিব ভাইরা যেটা বলছে সেটাও আমি জানি না কতটুকু যুক্তি। কারণ দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থাতে নির্বাচন দেওয়াটা আসলে খুবই কঠিন এবং টাফ একটা ব্যাপার। ডক্টর ইউনূসকে সমন্বিত হবে, তিনি বলেছেন জুনের পর দিন থাকবেন না। তাহলে কেন তাকে এতটা পারাপারি করা হচ্ছে যে নির্বাচনের জন্য, সেটাও আসলে খুব দুঃখজনক এবং খুব রহস্যজনক। দর্শক, নাজমুস সাকিব আলোচনা কেমন লেগেছে মন্তব্য করবেন।